আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। সবাইকে স্বাগতম এইচএসসি কেমিস্ট্রি ওয়ান শট ক্লাসে। তো আজকের ওয়ান শট ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে, যে অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ রসায়ন। তো আজকে আমরা পরিবেশ রসায়নে বিগত 9 বছরে পরীক্ষাতে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আমরা সমাধান করব। তো এই ভিডিওটা আসলে কাদের জন্য? স্পেশালি এইচএসসি 25 ব্যাচের জন্য। কিন্তু তুমি যদি হয়ে থাকো এইচএসসি 26 ব্যাচ, তুমিও এই ভিডিওটা দেখে নিতে পারো। যদি তোমার পরিবেশ রসায়ন অধ্যায়টা কমপ্লিট হয়ে থাকে, তাহলে তুমি আজকের ক্লাসের মাধ্যমে তোমার এমসিকিউর একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এই অধ্যায়ের উপর আমরা আজকে টোটাল কয়টা এমসিকিউ দেখবো? টপ 110টা এমসিকিউ দেখবো। তো এতে করে তোমার রিভিশনটা কিন্তু খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। এরপরে যখন তুমি এমসিকিউ গুলো সলভ করতে যাবা, দেখবো অনেক ইজি লাগতেছে। এবং পাশাপাশি একটা কথা না বললেই নয়, যেহেতু তুমি নূর ভাইয়ের চ্যানেলে আসছো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে আমার যে বাকি ওয়ান শট ক্লাসগুলো সেগুলো যেতে পেয়ে যাও। পাশাপাশি আমি অ্যাডমিশন নিয়েও তোমাদের জন্য কাজ করব, অ্যাডমিশনে নিয়ে তোমাদেরকে ভিডিও দিব। তো ওই ভিডিওগুলো যাতে দ্রুত পেয়ে যাও, তাই আমার চ্যানেলে সাথেই থেকো। পাশাপাশি দেখো 24 ব্যাচে যারা রয়েছিল, তো তোমাদের ভাই আপুরা আর কি, তাদের জন্য হচ্ছে এখানে আমি জিএসটির কন্টেন্ট নিয়েছিলাম, তারপর আবার কৃষিগুচ্ছে নিয়েছিলাম, আবার এখানে তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা প্লে লিস্ট পাবা। তো আবার এইখানে আমার হচ্ছে ফেমাস হচ্ছে তোমার একটা প্লে লিস্ট আছে, যেটা আসলে স্টুডেন্টরা খুবই পছন্দ করেছে, ক্যাম্প কার্ড। তো সম্ভবত তুমি এটা নাম শুনেছো। তো এখানেও তোমার অনেক গুরুত্বপূর্ণ কিছু ক্লাস রয়েছে, তুমি দেখে আসতে পারো। ওকে, তাহলে আর আরেকটা কথা হচ্ছে, আমাদের এই যে আজকে তো পরিবেশ রসায়ন, তাই না, আমরা এই ক্লাসে করছি। এর আগে যে আমার যে প্লে লিস্টে এইচএসসি কেমিস্ট্রি ওয়ান শট, এই প্লে লিস্টে টোটাল 4টা ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। কি কি 4টা ভিডিও? যেমন হচ্ছে আমরা গুণগত রসায়নের উপর ওয়ান শট নিয়েছি, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এরপরে পরিমাণগত রসায়ন নিয়েছি, এরপরে হচ্ছে তড়িৎ রসায়ন নিয়েছি, আজকে নিচ্ছি পরিবেশ রসায়ন। এরপরে হচ্ছে আমরা কর্মমুখী রসায়ন, তোমার রাসায়নিক পরিবর্তন, জৈব যৌগ আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো অবশ্যই সাথে থাকতে হবে। অলরাইট, আর যেহেতু এই ভিডিওগুলো একদমই ফ্রি, তোমাদের জন্য একদম প্রিমিয়ামলি হচ্ছে আমি ক্লাসগুলো নিচ্ছি। তো ভিডিওগুলো তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও, যেন তারাও এই ক্লাসটি দ্বারা উপকৃত হতে পারে। তো আমাকে সাপোর্ট করতে চাইলে এই জিনিসটা তুমি একটু করে নিও। অলরাইট, আমরা বেশি কথা না বলি আর আমাদের ক্লাসে চলে আসি। তাহলে আমরা শুরুতে যে এমসিকিউটা দেখব, দেখো এসিটিপি এবং এসটিপি তে তাপমাত্রার পার্থক্য কত ডিগ্রি সেলসিয়াস? তার আগে আমি বলি, এসিটিপির ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপির ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপির টেম্পারেচার কত বলো তো? এসটিপি আর এসিটিপি, আমি তো শুরুতে এসিটিপি লিখছি, তো এসিটিপি টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এসটিপির জন্য কত? এসটিপির জন্য হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। বেসিক্যালি এটা 298 কেলভিন হবে, কারণ আমরা জানি 0 ডিগ্রি হচ্ছে 273, তাহলে 25 ডিগ্রি কত হবে? 298 কেলভিন। তাহলে ভাই দেখো, আমাকে বলছে যে তাপমাত্রার পার্থক্য কত এবং চাইছে কি সে বলতো? চাইছে কত ডিগ্রি সেলসিয়াস, রাইট? কত ডিগ্রি সেলসিয়াস, এই যে সেলসিয়াসের পার্থক্যটা চাইছে। তাহলে দেখো সেলসিয়াসের পার্থক্য কত হবে? এই যে 25 এবং 0, এই দুটোর পার্থক্য কত? 25। তাহলে এখানে আনসার হবে কত? 25, এই 25। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম যে এসিটিপি তে এবং এসটিপি তে তাপমাত্রার পার্থক্য কত। এসিটিপি তে হচ্ছে টেম্পারেচারটা ফিক্স কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এসটিপি তে ফিক্স 0 ডিগ্রি সেলসিয়াস। এডিশনাল কিছু ইনফরমেশন জানিয়ে দিই, সেটা হচ্ছে যে টেম্পারেচারটা তো আমরা জেনে গেলাম, রাইট? এগুলো ছিল হচ্ছে টেম্পারেচার। আয়তনটাও জেনে নেই। এসিটিপি তে কত? 24.789 লিটার। আর এটা কত? এটা হচ্ছে 22.4 লিটার এসটিপি তে। পাশাপাশি চাপটাও জেনে নিই, চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল তোমার হচ্ছে এসিটিপি তে, আর এখানে কত? 101.325 কিলো প্যাসকেল। এগুলো জানাই রাখলাম, এগুলো আমাদের সামনে কি লাগবে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী এমসিকিউতে যাই। এসিটিপি পদ্ধতিতে চাপের পরিমাণ কত? যেটা ভাই বলে দিলাম, এই যে 100 কিলো প্যাসকেল। তাহলে এসিটিপি তে হচ্ছে এই যে 100 কিলো প্যাসকেল, এটা হচ্ছে আমার আনসার। বুঝে গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে আমরা যাই। এসিটিপি তে কোনো গ্যাসের মোলার আয়তন কত? 24.789 লিটার। দেখছো, তার মানে এসিটিপির তোমার হচ্ছে যে ইনফরমেশন গুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। চাপ কত, তাপমাত্রা কত, তারপরে হচ্ছে তোমার আহ আয়তন কত, এইগুলা। তাহলে এগুলো আমাদের একটু কি করতে হবে? মাথায় রাখতে হবে। পরের কোশ্চেনটাতে যাই। প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থা মানে বুঝাইছে এসটিপি, বুঝছো? এসটিপি, তাহলে এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। কত? 22.4 লিটার। কিন্তু একটা জিনিস, তুমি যদি অপশন গুলোর দিকে তাকাও, এখানে কি কোথাও লিটার আছে? লিটার নাই। তাহলে কিসে এককে আছে? মিটার কিউ। তাহলে জেনে রাখো যে 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউ। 1 লিটার মানে কত? 10⁻³ মিটার কিউ।
তাহলে বলো তো 22.4 লিটার কত হবে? এটা হবে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব, রাইট? তাহলে এখানে কোথায় অ্যান্সার আছে? এই যে এটা হচ্ছে আমার আনসার। ওকে, আচ্ছা, আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন একটু জানে রাখি। লিটার আর মিটার কিউবের ইনফরমেশনটা তো জানিয়ে দিলাম। আর এটা জেনে রাখো যে 1 সিসি কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু মানেই 1 সেন্টিমিটার কিউব, আবার মানে কি 1 মিলিলিটার। এটা একটু জেনে রাখো, ভবিষ্যতে কি করতে পারে, লাগতে পারে, মানে ভবিষ্যতে এটা কাজে আসতে পারে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনটাতে যাই। বায়ু, বায়ুগুলোর কোন স্তরের তাপমাত্রা সব থেকে বেশি? বেসিক্যালি বায়ুমণ্ডলের আর বায়ুগুলোর একই কথা, বাট বায়ুমণ্ডলেরটা আসলে বেশি স্পেসিফিকলি সুন্দর বুঝায়। তো এখানে বায়ুমণ্ডলের চিন্তা করো, বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? তো বায়ুমণ্ডলের টোটাল স্তর কয়টা? 4টা না? মানে মেইনলি আমরা যখন ভাগ করি কি কি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখন কোথায় তাপমাত্রা সব থেকে বেশি, এটা মনে রাখার একটা টেকনিক আছে। থার্মো 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 মানে কি? উষ্ণ। তো এই যে উষ্ণ মানে বুঝবা যে এটা গরম, তাহলে এর তাপমাত্রা হচ্ছে সব থেকে বেশি। তাহলে এটা হবে আমাদের আনসার। কত জানো? এটা হচ্ছে 473°C, এরকম সামথিং। বুঝছো? সব থেকে বেশি এই তাপমাত্রা কি সব থেকে বেশি। ওকে, আচ্ছা। আর ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এইগুলার তাপমাত্রাও কি করতে হয় আমাদের মাঝে মাঝে মাথায় রাখতে হয়। বুঝছো? এই যে ট্রপোস্ফিয়ারের কত, ট্রপোস্ফিয়ারের হচ্ছে -55°C, 55°C। স্ট্র্যাটোস্ফিয়ারের কত? স্ট্র্যাটোস্ফিয়ারটা মাথায় রেখো, এটা হচ্ছে +2°C। মেসোস্ফিয়ার কি? এটা হচ্ছে শীতল 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 মণ্ডল, এটা হচ্ছে ঠান্ডা। এটা কত জানো? এটা হচ্ছে -93°C। তাহলে এই তাপমাত্রাগুলো একটু মাথায় রাখবো, ঠিক আছে? ট্রপোস্ফিয়ার হচ্ছে -55, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 2°C, মেসোস্ফিয়ার হচ্ছে 93°C, মানে অনেক ঠান্ডা বাকি চারটার তুলনায়। আর থার্মোস্ফিয়ার কত? 473°C, রাইট? স্ট্র্যাটোস্ফিয়ারটাও মোটামুটি ঠান্ডা, +2°C বাই দ্য ওয়ে। ওকে, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটা? আছে শীতলতম কোনটা? এই যে শীতল মণ্ডল হচ্ছে মেসোস্ফিয়ার, -93°C। কোথায় তুমি মেসোস্ফিয়ার? এই যে এটা আনসার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কি? আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদানটা আমাদের একটু আসলে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ওজোন, ঠিক আছে? কারণ এই স্তরে আমরা ওজোন স্তরটা পেয়ে থাকি, O3। ঠিক আছে, ওজোন। তাহলে এখানে কোথায় আনসার? এই যে। তাহলে প্রধান উপাদানটা কি? ওজোন। ঠিক আছে, ইনফরমেশন করে জানা লাগবে। 1 ন্যানোমিটার কত? আচ্ছা, এখানে মিটার আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। চলো এগুলো একটু দেখি কোনটা হয়। তো ন্যানোমিটার মানে 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। ন্যানোমিটার মানে কত? 10⁻⁹ মিটার। আমি মনে রাখতাম কিভাবে জানো? এন আছে না, এন মানে 9 মনে রাখতাম। তাহলে 10⁻⁹ মিটার। সেন্টিমিটার কনভার্ট করলে কত হবে? 10⁻⁷ সেন্টিমিটার। দেখো তো এখানে কোথাও আছে কিনা, কোনটা আছে দেখো। এই যে 10⁻⁷ সেন্টিমিটার, এটা আছে। ঠিক আছে, ওকে। এককগুলো আমাদের একটু জানা লাগবে। এক এটিএম কত প্যাসকেল? এক এটিএম মানে 101.325 প্যাসকেল, অথবা 101.325 কিলো প্যাসকেল, অথবা 760 মিলিমিটার পারদ, অথবা 76 সেন্টিমিটার পারদচাপ, অথবা 0.76 মিটার পারদচাপ। কোনটা হবে এখানে? এখানে সব প্যাসকেলে আছে, তাই না? তাহলে কোনটা হইতে পারে আনসার? এই যে, আচ্ছা, এখানে আনসার হবে হচ্ছে এইটা। কারণ 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, এই যে এটাই বুঝবো। 1.01325 ইন্টু 10⁵, তাই না? এই যে এখানে একটা দশমিক লাগালে ঘর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এটা হবে আমার আনসার। পরের কোশ্চেনটা যাই। চাপের সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটিতে? চাপ মানে পি এবং ভি, পি এবং কি ভি। তাহলে পি ভি এর সূত্রটা কি? যে পি সমানুপাতিক 1/v বা পি ব্যাসানুপাতিক ভি। এটা কার সূত্র? কার? এটা বেসিক্যালি হচ্ছে বয়েলের সূত্র, তাই না? এটা কার সূত্র বলো তো? বয়েলের সূত্র। মনে রাখার টেকনিকটা কি? আমি যখন ইন্টারে ছিলাম এটা কেমনে মনে রাখতাম? বয়েল মানে হচ্ছে ফোটানো, ফুটাইতে তাপমাত্রা লাগে, তার মানে এখানে তাপমাত্রাটা স্থির। তাপমাত্রাটা কি এখানে? স্থির। এইভাবে মনে রাখতাম, টি স্থির। টি স্থির থাকলে বাকি কি কি থাকে? পি আর ভি। তাহলে এটা সূত্র পি সমানুপাতিক 1/v। এরপরে নিচে লেখচিত্র দেখো। আচ্ছা, দেখলাম কি আছে? পিভি আছে আর পি আছে। উদ্দীপকের লেখচিত্রটা কোন সূত্রের জন্য প্রযোজ্য? কি কি আছে এখানে? পিভি আছে আর পি আছে, তার মানে পি আর ভি আছে। ঠিক আছে, ওয়াই অক্ষে পিভি আর এক্স অক্ষ পি। তাহলে পিভি পি
মানে এখানে পি আর ভি ছাড়া কিছু নাই। যেহেতু পি আর ভি আছে তাহলে বুঝবা যে এটা বুঝাইছে আসলে কার সূত্র, বয়েলের সূত্র, কারণ বয়েলের সূত্রে পি আর ভি থাকে। পি আর হচ্ছে যে আমরা দেখলাম বি, বয়েলের সূত্র বয়েল, টিটা স্থির থাকে। দেখো এখানে কিন্তু টি কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা যাই। নিচের গ্রাফে কোন সূত্রকে সমর্থন করে? আচ্ছা দেখি কি কি আছে এখানে। এক্স অক্ষ আছে পি, ওয়াই অক্ষ আছে ভি, তাহলে ডেফিনেটলি এটা বয়েলের সূত্র পি আর ভি। পরের কোশ্চেনটা, এখানেও পি এখানেও ভি, এটাও বয়েলের সূত্র। লেখো যদি কোন সূত্রকে সমর্থন করে? বয়েলের সূত্র। আচ্ছা, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কযুক্ত রেখা কোন প্রকৃতির? কাকার বলছে? আয়তন মানে ভি, আর হচ্ছে চাপ মানে পি, পি আর ভি। তাহলে পি আর ভি এর গ্রাফটা কিরকম? এই যে, তাই না? এই যে এখানে দেখলাম আমরা, যে মাত্রই দেখলাম। এটা আসলে কিসের বলতো? এটা আসলে বেসিক্যালি অধিবৃত্ত। কি বলতো? অধিবৃত্ত। কিসের গ্রাফ? অধিবৃত্ত। এই যে এই গ্রাফটাই আর কি আলটিমেটলি পি এবং ভি কি? অধিবৃত্ত। পরের কোশ্চেনটাতে যাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ 1 atm হলে 1/v এর মান যদি 0.05 পার লিটার হয়, তাহলে 1/v এর মান 0.042 পার লিটার হলে চাপের মান কত? আচ্ছা, ঠান্ডা মাথায় দেখো, এখানে আসলে এভাবে খেয়াল করো, এটা হচ্ছে পি এর মান। এখানে কোথাও তাপমাত্রা আছে? হ্যাঁ আছে, এখানে দেখো 25 ডিগ্রি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের এত, তাহলে 1/v এর মান এত, চাপের মান কত? আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা পরবর্তীতে যায় কি কোথাও চেঞ্জের কথা বলছে, পরিবর্তনের কথা বলছে? বলে নাই। তার মানে এখানে তাপমাত্রাটা কোনো কাজে আসবে না। মানে তাপমাত্রা নিয়ে আমার কোনো কাজ নাই, এটা নিয়ে আমার কোনো কাজ নাই। আমার কাজ চাপ নিয়ে। তাহলে আমি এই যে চাপটা P1 ধরে 1 atm, আমার কাজ ভিটাকে নিয়ে। এখানে তো ভি নেই, তাহলে 1/v1 লিখি। 1/v1 কততে আছে? 0.05 পার লিটার। আচ্ছা, এটাকে চাইলে তুমি v1 ধরে নিতে পারো তোমার সুবিধার্থে। ধরো এটাকে v1 ধরে নিই, তাহলে কি আর হবে? ভাগ হবে 1/0.05, 20 লিটার। এই যে P2 দেখো কত, P2 বের করতে হবে। তাহলে এটা কোন সূত্রে যাবে? P1 V1 = P2 V2, তাই না? আর 1/v2 দেখা যাচ্ছে হচ্ছে 0.042 পার লিটার। তাহলে এখানে V2 কত আসবে? জাস্ট উল্টাই দেব। তাহলে এখানে 1 আর নিচে কত? 0.042, তাহলে এটা আসছে 23.8 লিটার। এখন সূত্র মারো, সূত্র মারো। P1 V1 = P2 V2। ঠিক আছে, তাহলে এখান থেকে বের করতে হবে কিসের মান বলো তো? P2 এর মান। তাহলে এই V2টা কিসের পাঠাও? তাহলে P1 V1 ডিভাইডেড বাই V2। তাহলে জাস্ট এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা পেয়ে যাব। তাহলে উপরে আছে P1 মানে 1 atm, আর V1 আছে মানে 20, আর নিচে কত? নিচে হচ্ছে এই যে 23.8, 23.8। তাহলে আমরা P2টা পেয়ে যাচ্ছি। কত আসে দেখি আমরা, কত আসে একটু দেখি। উপরে হচ্ছে 20 আর নিচে কত? 23.8, 0.84, 0.84 atm এর আনসার। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে? তাপমাত্রার সাথে আয়তন, তাপমাত্রা এখানে টি আর এখানে আয়তন হচ্ছে ভি। তাহলে এখানে বুঝাইছে তোমার হচ্ছে যে ভি সমানুপাতিক টি সূত্রটা। আচ্ছা এটা কার সূত্র বলতো? কার সূত্র এটা? দেখো এখানে কি স্থির বলতো? এখানে চাপটা কিন্তু স্থির, মানে টি স্থির। তাহলে আমি এটা কেমনে মনে রাখতাম বলি। চার্লস আছে না, চার্লস, এই চার্লসের এই চা দিয়ে মনে রাখতাম। চার্লসের সূত্রতে চা দিয়ে মানে চাপ বুঝায়, চাপ স্থির। আমি কেমনে মনে রাখতাম? চার্লস চা মানে চাপ স্থির। চাপ স্থির থাকলে বাকি থাকে কে? ভি এবং টি। এই যে ভি এবং টি। তাহলে এটা আসলে কার সূত্র? ভি এবং টি, এটা হচ্ছে চার্লসের সূত্র। এভাবে মনে রাখতাম। আর বাকিটা হচ্ছে তোমার হচ্ছে গেলুসেকের চাপীয় সূত্র, যেটা হচ্ছে কি পি সমানুপাতিক টি। ওকে, মানে আমি তিনটা সূত্র না, ইউজুয়ালি তিনটা সূত্র তো আমরা পড়ি, আমরা ফিজিক্সে পড়ছিলাম আদর্শ গ্যাস ওইখানে। যে একটা হচ্ছে বয়েলের সূত্র পি, গ্যাস অনুপাতিক ভি, আর একটা হচ্ছে চার্লসের সূত্র যেখানে চাপ স্থির, তাহলে তোমার ভি সমানুপাতিক টি। আর এটা কি? চাপীয় সূত্র, চাপীয়, এখানে কি পি সমানুপাতিক টি, গেলুসেকের। ওকে, কোনটি পরম শূন্য তাপমাত্রা? আছে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। দেখি এখানে কোথায় আছে? এই -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমার answer। ওকে, পরের কোশ্চেনটা। -273 ডিগ্রি সেলসিয়াস N2 এর মোলার আয়তন কত? দেখো এটা কোন তাপমাত্রা?
-273 মানে কি পরম শূন্য তাপমাত্রা না, মানে এটা কত কেলভিন? 0 কেলভিন। তো 0 কেলভিন একজনের আয়তন কত হবে? ডেফিনেটলি 0ই হবে, রাইট? তাপমাত্রাই 0, তাহলে তো আয়তন ডেফিনেটলি কি হবে? 0 হবে এখানে। আচ্ছা, এরপরে লেখচিত্রের কোন সূত্রকে সমর্থন করে? এখানে কি আছে? এখানে আছে ভি আর এখানে আছে টি, তাপমাত্রা। তাহলে এই যে এটাই আলটিমেটলি এটাই তো আসবে নাকি? আয়তন এবং কি তাপমাত্রা। তাহলে এটা এখানে কি স্থির? পি স্থির। তো পি মানে কি? চাপ। তাহলে চার্লসের সূত্র। চাপ স্থির, চার্লসের সূত্র। চার্লসের সূত্র এই যে। চার্লস কোথায় তুমি? এই যে এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। এখানে আছে হচ্ছে এখানে কি? আচ্ছা, এখানে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা জিনিস গ্রাফটা দেখে, যে পিটা কিন্তু স্থির, যে পিটা স্থির। তাহলে এখানে পি স্থির থাকলে থাকে কে? ভি এবং টি, তাই না? এই যে এই দুজন থাকে, ভি এবং টি। তাহলে এটা কার সূত্র? চার্লসের সূত্র। এটা বুঝতে পারছিস কিভাবে? দেখো, ভি এবং টি, এখানে ভি এবং টিটা কেন আসবে দেখো। এই যে স্ট্রেট যে যাচ্ছে, এটা কাকে বোঝাচ্ছে? ইন্ডিকেট করতেছে পি কে, রাইট? কাকে? পি এখানে স্থির, পি এখানে কি স্থির, তাহলে ভি এবং টি থাকবে। তাহলে ভি এবং টি যেখানে থাকে, সূত্রটা ভি সমানুপাতিক টি, এটা কার? চার্লসের সূত্র। স্থির চাপে 0°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আয়তন এত, তাহলে 20°C তাপমাত্রায় গ্যাসটির আয়তন কত হবে? আচ্ছা, একটু ভালো করে বুঝো যে এখানে এখানে স্থির চাপ মানে পিটা হচ্ছে স্থির, পি হচ্ছে স্থির, তার মানে ওকে নিয়ে কাজ নাই, ওকে নিয়ে কাজ নাই। তাহলে আমার কাজ কাকে কাকে? তাপমাত্রা, এই যে একটা T1 কত? 0°C মানে 273 কেলভিন গেল। এরপরে আয়তন দেয়া আছে দেখো একটা, তাহলে V1 কত? 3.5 লিটার। এরপরে আরেকটা তাপমাত্রা দেয়া আছে দেখো, T2 20°C মানে কত? 293 কেলভিন। এরপরে দেখো এর আয়তন কত, মানে V2 বের করতে হবে। তাহলে এখানে কোন সূত্র পড়বে? এখানে কোন সূত্র পড়বে দেখো, এখানে হচ্ছে তোমার ওই যে ভি এবং টি এর সূত্র পড়বে, কারণ চাপ তো স্থির। তাহলে বাকি থাকে কি? টি এবং ভি। তাহলে আমরা এখানে T1 বাই V1 ইকুয়াল টু T2 বাই V2 এই সূত্রটা ইউজ করবো, রাইট? আমাদের নর্মাল সূত্র কি? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই যে এই সূত্রটা, রাইট? এই সূত্রটাই তো আমাদের মেইন, তাই তো? তো এখান থেকে চাপ স্থির থাকলে চাপ বাদ, আয়তন স্থির থাকলে আয়তন বাদ, তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা বাদ, বাদ দিয়ে দিয়ে আমরা হচ্ছে সূত্র, আর সবগুলো থাকলে তো পুরো সূত্রটাই বুঝবো। তো এখানে আসলে চাপ স্থির, তাহলে পি বাদ, তাহলে কি থাকে? তাহলে কি থাকে তোমার হচ্ছে এখানে হচ্ছে 1 হবে বেসিক্যালি 1 1, এই এটা 1, ঠিক আছে? এটা হচ্ছে 2, ঠিক আছে? এটা 1 হবে। P1 V1 বাই T1, P2 V2 বাই T2। আচ্ছা, তাহলে এখানে P যদি বাদ যায়, তাহলে V1 বাই T1 মানে আমি এটাকে লিখছি T1 বাই V1 আর কি, একই কথা। V2 বাই T2, এই যে T2 বাই T2। ওকে, তাহলে এখান থেকে বের করতে হবে কিসের মান? V2 এর মান। তাহলে V2 এর মান যেহেতু বের করতে হবে, তাহলে V2 এর মান বের করলে, আচ্ছা এটাকে আমরা ওইভাবেই সাজিয়ে লিখি, এই যে এটা অনুযায়ী V1 বাই T1 মানে উল্টাই দিচ্ছি আর কি, V2 বাই T2। আর আমার এটা সুবিধা হয়, যেহেতু V2 বের করতে হবে, তাহলে T2টাকে এই সাইডে পাঠাও, V1 এই T2টা এই সাইডে আসলে গুণ হবে ডিভাইডেড বাই T1। তাহলে এখানে V1 এর মান কত দেখো তো ভাইয়া? V1 এর মান হচ্ছে 3.5, T2 এর মান কত? 293, আর নিচে T1 কত? 273। ওকে, তাহলে এখানে দেখি কত, 3.5 ইন্টু 293, 273, 3.75, 3.75, 3.75 লিটার V2। তাহলে এই যে 3.76 ক্লোজ, এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। গেলুসাকের চাপের সূত্র কোনটা? আচ্ছা, গেলুসাকের চাপের সূত্রে চাপ থাকবে, তাহলে এখানে পি সমানুপাতিক, এই যে পি সমানুপাতিক কি? টি। গেলুসাকের আমরা তো নর্মালি চার্লসের সূত্র দেখলাম ভি আর টি, আর বয়েলের সূত্র দেখলাম পি আর ভি, তাহলে বাকি থাকে কি? পিটি, বাকি থাকে পি এবং টি এর সূত্র। এই যে এটাই হচ্ছে গেলুসাকের সূত্র, পি সমানুপাতিক টি। তাহলে এটা কোথায় আছে? এই যে, যেখানে ভিটা স্থির মানে আয়তনটা স্থির এবং তার সাথে সাথে মূল সংখ্যাটাও কি? স্থির। পরের কোশ্চেনটাতে যাই। প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা, মানে এখানে পানি তো H2O, তো অণু থেকে পরমাণুর সংখ্যা বের করতে বলছে। আগে তুমি দেখবা প্রমাণ অবস্থায় অক্সিজেন অণু কয়টা। প্রমাণ অবস্থায় এত গ্রাম পানিতে তোমার প্রথমে অক্সিজেন অণু না, সরি, পানির অণু কয়টা, ঠিক আছে? প্রথমে পানির কথা বলছে না, তাই পানির অণুটা বের করবে, এরপরে পানির অণু থেকে পরমাণু বের করবে, বুঝছো? প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে কয়টা পানির অণু আছে আগে বের করবে। পানির অণু জানতে পাইলে এরপরে তুমি অক্সিজেন পরমাণুর সংখ্যা এমনি বের করতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে প্রমাণ অবস্থা মানে এসটিপি। এসটিপি বললে আমরা এই সূত্রটা ইউজ করব, যে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু কি? ভি বাই
22.4, এই যে ভি বাই 22.4, এটা হচ্ছে স্টিপের জন্য, যেখানে ভিটা হচ্ছে লিটারে। ওকে, আচ্ছা, তাহলে এখানে ডাব্লিউ বাই এমটা আমরা কি ইউজ করা উচিত? ডাব্লিউ বাই এমটা দেখো তো, ডাব্লিউ বাই এমটা আমাদের ইউজ করা উচিত কিনা দেখো। ডাব্লিউ আছে আমার কাছে 1.8, এমও আমি জানি, কিন্তু কথা হচ্ছে ভি আর 22.4 এটা কি আমাদের লাগবে? কারণ ভি এর মান কি এখানে দেয়া আছে কোথাও? নাই, দেয়া নাই। তাহলে এটা আমাদের লাগবে না, আসলে এটা আমাদের কি লাগবে না। এই যে এই জিনিসটা আসলে লাগবে না, এসটিপি বললেই তো আমরা এই সূত্র ইউজ করি, কিন্তু এটা আমাদের লাগবে না। আমাদের লাগবে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, এই কনসেপ্টগুলো। তাহলে আমরা এখানে আর কোন সূত্রে যাবো তাহলে? আমরা হচ্ছে এখানে এন বাই এন এর আরেকটা সূত্র আছে না, এটা। তো এই সূত্রের সিকোয়েন্স গুলো কোথায়? এই যে এটা আমরা পরিমাণগত রসায়নে পড়ছিলাম, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু হচ্ছে তোমার এন বাই এন এ ইকুয়াল টু তোমার হচ্ছে ভি বাই 22.4, এটা শুধুমাত্র এসটিপি বললে ইকুয়াল টু এস ভি, যেখানে ভিটা লিটারে, এখানেও ভিটা লিটার। তাহলে এখানে আমাদের লাগবে ডাব্লিউ বাই এম আর এটা, কারণ এই ইনফরমেশন দেওয়া আছে, লাগবে হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে এনটা। আচ্ছা, তাহলে প্রথমে পানির অণু বের করব। কি বের করব? পানির অণু। 1.8 গ্রাম পানির অণু কতগুলো আছে? তাহলে এই যে এই সূত্রটা নিতে হবে। তাহলে আমরা এন ইকুয়াল টু লিখতে পারি না ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইডেড বাই এম। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 1.8, যে দেয়া আছে। আর এম কত? 18। এর অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ইন্টু 10⁻23। এটা আসলে মুখে করা যায়। এই যে 1.8 আর 18 কাটাকাটি করলে 10 থাকে, এই 10 আর এটা কাটাকাটি করলে 10⁻22 থাকে। তাহলে এখানে 6.02 ইন্টু 10⁻22, এতগুলো কি পানির অণু, H2O অণু। তাহলে এখন ভাইয়া একটা জিনিস দেখো, যে ভালো করে, একটা পানির অণুতে অক্সিজেন কয়টা থাকে? একটা। একটা অক্সিজেন অণু না, সরি, একটা অক্সিজেন পরমাণু। একটা পানির অণুতে, এই একটা পানির অণুতে একটা অক্সিজেন পরমাণু থাকে। তাহলে কতগুলো আমি পানির অণু পাইছে 1.8 গ্রাম থেকে? যে 6.02 ইন্টু 10⁻22, এই যে 22টি পানি অণু থেকে আমরা কতগুলো পরমাণু পাবো? এই যে যেটা আছে ওইটাই এক গুণ হবে আর কি। 6.02 ইন্টু 10⁻22টি অক্সিজেন পরমাণু, রাইট? আচ্ছা, তাহলে এখানে দেখো, এই যে 6.02 ইন্টু 10⁻22, এতটি অক্সিজেন পরমাণু। শেষ, খুব সিম্পল। আমরা হচ্ছে পানির অণুতে তো একটা অক্সিজেনই আছে, রাইট? পানির অণুতে কয়টা অক্সিজেন আছে? একটাই। তাহলে আমি একটা পানির অণুতে একটা অক্সিজেন পরমাণু পাবো। তাহলে 1.8 গ্রামে যে অণুগুলো পাইলাম, এই অণুগুলোতে এতগুলাই পরমাণু থাকবে। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা দিয়ে, এসিটিপিতে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? এসিটিপি। আচ্ছা, দেখো এসিটিপির জন্য সূত্রটা কি হবে? এন ইকুয়াল টু তোমার হচ্ছে ডাব্লিউ বাই এম, এই সূত্রটা পড়লাম, ইকুয়াল টু ভি বাই 22 পয়েন্ট লিখছিলাম না? এসিটিপির জন্য হবে 24.789, 24.789, যেখানে এত লিটার, এটাও লিটার। এই সূত্রটা বসবে শুধুমাত্র এসিটিপি বললে, এসিটিপি। আচ্ছা, তাহলে এখানে মোল দেয়া আছে, আমার ভিটা বের করতে হবে। তাহলে মোল কত? এখানে এন ইকুয়াল টু আমরা এই সূত্র নেব ভি বাই 24.789। তাহলে এখানে ভি ইকুয়াল টু হবে যে এন এর মান কত? 2 ইন্টু 24.789, কারণ মোল আমার 2 মোল বলে দিছে। তাহলে এখানে দেখি কত আসে, 24.789 ইন্টু 2, এটা আসে হচ্ছে 49.578 লিটার। এই এটা হচ্ছে আনসার, 49.578। পরের কোশ্চেনটাতে যাই, এসটিপিতে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? এসটিপিতে গ্যাসের 1 গ্রাম, কোন গ্যাসের মানে এখানে অনেকগুলো গ্যাস আছে, দেখছো? কোন গ্যাসের 1 গ্রাম সব থেকে বেশি জায়গা কি করবে? দখল করবে। আয়তন আর কি, আয়তন। এই যে এটা কেমনে বের করতে পারে তোমাকে একটু ঠান্ডা মাথায় বলি, দেখো এসটিপির কথা বলছে, তাহলে এখানে ভি বাই 22.4 এই সূত্রটা আছে। আর এখানে ভিটা কি বলতো? ভিটা হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে আয়তন, কত বেশি আয়তন দখল করে এটা। আর এখানে কোন সূত্র নিব? 1 গ্রাম বলছে, তার মানে ডাব্লিউ আর এম। এই যে এখন একটু আমার কথা মনোযোগ দিয়ে তোমাকে শুনতে হবে। দেখো কথাটা কি, এখানে 1 গ্রাম কিন্তু সবার জন্য, ওর জন্য 1 গ্রাম, ওর জন্য 1 গ্রাম, ওর জন্য 1 গ্রাম, ওর জন্য 1 গ্রাম। তার মানে এখানে ডাব্লিউটা ফিক্সড, ডাব্লিউটা কি ফিক্সড গেল। এখানে 22.4 লিটার, এটাও তো ফিক্সড, এটাও ফিক্সড। তাহলে বাকি থাকে কে আসলে? বাকি থাকে এম আর ভি, এম আর ভি। তাহলে তাদের সম্পর্ক কি দেখো, এটা না ব্যস্তানুপাতিক না? তাদের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক? যার এম কম তার কি আয়তন বেশি, তাই না? এই যে
ভি উপরে এম নিচে, তার মানে কি তাদের সম্পর্ক উল্টা ব্যস্তানুপাতিক। এই যে তার মানে যার আণবিক ভর কম তার আয়তন বেশি, মানে সে বেশি জায়গা দখল করবে। তাহলে এখানে দেখো কার তোমার হচ্ছে আণবিক ভরটা কম, ডেফিনেটলি হাইড্রোজেন এর 2, নাইট্রোজেন 28, অক্সিজেন 32, আর্গন 40। তার যেহেতু ভাইয়া আণবিক ভর কম সে বেশি জায়গা দখল করবে। পরের কোশ্চেনটাতে যাই। এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 500 ml হলে 740 মিলিমিটার পারদচাপে 25°C তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন কত? আচ্ছা, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন এত বলছে 500 মিলিলিটার। কত? 500 মিলিলিটার হলে, তাহলে এত চাপে 25°C তাপমাত্রায় তোমার হচ্ছে আয়তন কত হবে? আচ্ছা, ঠান্ডা মাথায় এসটিপি যেহেতু বলছে না, তাহলে এখান থেকে কি কি ইনফরমেশন পাবো দেখো। এসটিপির কথাটাতে আগে আসে P1 পাবো 1 atm, অথবা এখানে যেহেতু পারদচাপ দেওয়া আছে 740, তাহলে এখানেও আমরা পারদচাপটা নিব কত? 760। কেন নিলাম বলো? কেন নিলাম বলো? কারণ এসটিপিতে আমরা জানি চাপ কত? ফিক্স কত? 1 atm, আর 1 atm মানে তো 760 মিলিমিটার পারদচাপ, তাই এটা নিচ্ছি। কারণ এখানে ইনফরমেশনটা দেওয়া ছিল, তাই আমরা এই এককে নিচ্ছি। ওকে, তাহলে এসটিপিতে P1 হচ্ছে 1 atm মানে 760 মিলিমিটার পারদচাপ। টেম্পারেচার কত? 273 কেলভিন T1। আর V1টা কত বলে দিছে? V1টা কত? আচ্ছা, V1টা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে ওটা নিতে হবে। কত দেওয়া আছে এখানে? 500 ml নিলাম, মানে 0.5 লিটার। ওকে, আচ্ছা এখানে লিটারে আছে সবগুলো, এর জন্য আমি এখানে লিটার নিই। গেল P1 T1 V1 ডান। এখন পরের পোর্শনে যেটা দেওয়া আছে দেখো, P2 কত দেওয়া আছে? 740। আর কি কি দেওয়া আছে? 25°C তাপমাত্রা, মানে T2 দেওয়া আছে। কত দেওয়া আছে বলো তো? 298 কেলভিন। বের করতে হবে কি? V2টা। আমরা কি বুঝতে পারছি যে কোন সূত্রটা ইউজ করবো এখানে? আমরা কি বুঝতে পেরেছি যে কোন সূত্র আমাদের ইউজ করা উচিত? ওকে, তাহলে যদি বোঝা থাকে তাহলে হচ্ছে আমরা সূত্রটা নেই। দেখো, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই সূত্রটা আমরা নিব। বের করতে হবে কি? V2 এর মান। তাহলে V2টাকে এক সাইডে রাখো, বাকিগুলো ওই সাইডে পাঠাও। P1 V1, আর এটা এই সাইডে গেলে T1, আর T2টা P1 V1 এর সাথে গুণ, ডিভাইডেড বাই T1 নিচে ছিল আর P2টা এখানে। তাহলে বের করতে হবে V2 এর মান। তাহলে এই যে এখন মানগুলো বসাও ঠান্ডা মাথায়। ইজি ম্যাথ এটা, এগুলো ইজিলি আসলে গতে ম্যাথ আসে, বুঝছো? বাট এমসিকিউতে দিয়ে দিছে, দ্রুত করতে হবে। আমি তো বোঝাতে বোঝাতে করতেছি, তোমার প্র্যাকটিস থাকলে তুমি দ্রুত করতে পারবা। তাহলে এখানে P1 হচ্ছে 760, V1 কত? V1 হচ্ছে 0.5, T2 কত? T2 হচ্ছে 298, ডিভাইডেড বাই T1 কত? T1 হচ্ছে 273, আর এটা হচ্ছে 740 P2টা। তাহলে এই যে এই বড় জিনিসটা ক্যালকুলেট করো, আনসার পেয়ে যাবা। তাহলে চলো আমরা করি 760 ইন্টু 0.5 ইন্টু 298, 273 ইন্টু 740, এটা আসে 0.56, 0.56 লিটার V2। এটা হচ্ছে আমার ডান। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। কোন গ্যাসের তাপমাত্রা ও চাপ যদি দ্বিগুণ করি তাহলে আয়তনের কিরকম পরিবর্তন হবে? তাপমাত্রা ও চাপ দুইটাই দ্বিগুণ করা হয়েছে কোন গ্যাসে, তাহলে আয়তনের কিরকম পরিবর্তন হবে? তাহলে ঠান্ডা মাথায় দেখো এটা কিভাবে বের করবো। ঠান্ডা মাথায় দেখো, কোনো একটা গ্যাসের তাপমাত্রা ও চাপ এই দুইটা জিনিস দ্বিগুণ করছে, তাহলে আয়তনটা কেমন চেঞ্জ হবে এটা বের করতে বলছে। তাহলে আমি আগে নর্মাল P1 ধরি, তারপরে V1 ধরি, আর T1 ধরি। ধরি বলতে P1 V1 T1 তো দেয়া নেই, তাহলে P1 V1 T1 এভাবে ধরতে হবে। আর তাপমাত্রা দ্বিগুণ করছে না, তাহলে T2টা হবে T1 এর দ্বিগুণ, তাহলে 2T1। চাপও দ্বিগুণ করছে, তাহলে চাপটা হবে মানে P2টা হবে T1 এর দ্বিগুণ, যে 2P1। আর বের করতে হবে কি? V2টা। ওই যে সূত্রটা আমরা নেই, T1 V1 বাই T1 ইকুয়াল টু T2 V2 বাই T2। বের করতে হবে কিসের মান জানি? আয়তন, রাইট? এই যে V2টা। তাহলে আমরা একটা কাজ করি, এগুলোকে সেটা পাঠাই, P1 V1, এই যে T2টাকে সেটা পাঠাও, তাহলে গুণ হয়ে যাবে উপরে। আর এইখানে হচ্ছে V2টা থাকবে, P2টার নিচে চলে আসবে, তাহলে T1 আর কি P2। আচ্ছা, এখন P1 P1 এর জায়গায় থাকবে, V1 V1 এর জায়গায় থাকবে। T2টা কি দ্বিগুণ ছিল না 2T1 এর? তাহলে এখানে লেখো 2T1। আর এখানে T1, P2টা কি? P2টাও দ্বিগুণ ছিল, তাহলে এই যে লেখো 2P1। আচ্ছা, এখানে P1 P1 কাটো, T1 T1 কাটো, আর এটা ইকুয়াল টু V2, আর এখানে হচ্ছে 2 কাটো,
তাহলে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান আসতেছে, তাই তো? তার মানে কোনো চেঞ্জ হবে না, তার মানে আয়তনে কোনো পরিবর্তন হবে না, এই যে এটা হবে। ঠিক আছে, আয়তনের কোনো পরিবর্তন হলো না। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? আচ্ছা, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে আমাদের মুখস্থ, পিভি ইকুয়াল টু এনআরটি। এটা কি আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি। লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান কত? আচ্ছা, লিটার অ্যাটমসফিয়ারে আর এর মানটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর এর আরেকটা একক আছে না বলতো, সেটা কি 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এর আরেকটা একক আছে না বলতো, 8.314 ইন্টু 10⁻⁴, এই যে জুলটাকে আর্গে কনভার্ট করো, জুলটাকে আর্গে নিলে এই যে আর্গ পার মোল পার কেলভিন। এখন একটু বলে দিই ভাইয়া, এই যে নিচে যেটা লিখলাম না, এটা হচ্ছে সিজিএস এককে, সিজিএস, আর উপরেরটা হচ্ছে এসআই একক, এটা এটা হচ্ছে এসআই একক, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। আরটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। এখন তোমাকে লিটার অ্যাটমসফিয়ার বলছে, তাহলে তুমি দেখো 0.081 কোথায় আছে, এই 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, যে পার কেলভিন পার মোল, এটা হচ্ছে আমার আনসার। ওকে, আচ্ছা ডান। এটা মনে রেখো এসআই এককটা, এটা আমরা ফিজিক্সে ইউজুয়ালি বেশি ইউজ করি, কেমিস্ট্রিতে আসলে উপরে লিটার অ্যাটমসফিয়ারটা বেশি ইউজ করতে দেখা যায়, নিচেটা হচ্ছে কম ইউজ করা হয়। সিজিএস এককে 8.314 10⁻⁷। এই যে জুলটা জাস্ট আর্গে কনভার্ট হচ্ছে, বাকিগুলো কিন্তু সেম। জুলটা আর্গে কনভার্ট করতে হলে এই যে 1 জুল মনে রাখো 10⁻⁷ আর্গ, মানে জুল এককটা বড়। পরের কোশ্চেনটাতে যাই, সিজিএস একক আর এর মান। আচ্ছা, এটা তো অলরেডি দেখছি আমরা, 8.314, এখানে 316 আছে, তাহলে এই যে 8.316 ইন্টু 10⁻⁷, জুলের জায়গায় আর্গ আছে, আর পার কেলভিন পার মোল, এটা মোলার গ্যাস দ্রব্যের এসআই একক। আচ্ছা, এসআই এর এককটা তো আমরা দেখলাম, জুল পার কেলভিন পার মোল, তাই না? বা জুল পার মোল পার কেলভিন। ওকে, মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা সমীকরণ। আচ্ছা, মাত্রা দেখো এখানে কাজটা আছে, তো জুল পার মোল পার কেলভিন, এই যে এটা দেখছিলাম না আমরা, তো এই জুলটা আসলে কোত্থেকে আসে, কাজ। এরপরে হচ্ছে পার মোল, এই যে মোল, আর হচ্ছে তোমার হচ্ছে কে, এরকম কোথায় আছে এটা দেখো, কাজ আছে, কাজ 4 জায়গায় আছে, শুধু কাজ কোথায় আছে, এখানে এখানে এখানে, তিনটার মধ্যে যেকোনো একটা আনসার হবে। পার মোল কোথায় আছে, এই যে পার মোল, পার কেলভিন কোথায়, এই যে পার কেলভিন, এটা আনসার। কারণ এখানে মোলের উপর ইনভার্স নাই, এখানে আবার কেলভিনের উপর ইনভার্স নাই, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকুরেটলি আনসার। পরের কোশ্চেনটাতে যাই। একই তাপমাত্রা ও চাপে সমপরিমাণ ভর এ বি সি গ্যাস পৃথকভাবে সমায়তনে রক্ষিত আছে। তো এখানে হচ্ছে এম এ হচ্ছে বড়, এরপরে এম সি, এরপরে এম বি হলে পি এর সাথে তার সম্পর্কটা কেমন হবে সেটা আমাকে জানতে চাইছে। ওকে, তাহলে এম এবং পি এর সম্পর্কটা বের করতে হবে। তাইলে আমরা আমাদের এই সূত্রটা চিন্তা করতে পারি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা দিয়ে আমরা সহজে করতে পারি। এখন কথা হচ্ছে কিভাবে, দেখো আমরা পিভি ইকুয়াল টু এনআরটি তো জানি, পাশাপাশি এন ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম আর টি, রাইট? আচ্ছা, এখন তুমি একটা জিনিস ভালো করে বুঝো, এখানে কিছু জিনিস বাদ যাবে। যেমন কোন কোন জিনিস, দেখো তোমাকে ইনিশিয়ালি তাপমাত্রাটা বাদ যাবে, তাপমাত্রা, ঠিক আছে, একই তাপমাত্রা বলে দিছে, তাহলে টি বাদ। এরপরে তোমার হচ্ছে এখানে বলে দিছিল সম আয়তন, তাহলে ভিটা বাদ। এরপরে তোমাকে বলে দিছিল সমপরিমাণ ভর, এই যে ডাব্লিউটা বাদ, তাহলে থাকে কি পি এবং এম। তাহলে আমি এখানে লিখতে পারি যে পি সমানুপাতিক 1/m, অথবা পি ব্যস্তানুপাতিক √m। তার মানে যার যার পি বড় তার আণবিক ভর কি ছোট, অর্থাৎ আমি যদি সম্পর্কটা এইভাবে বলতে পারি যে আণবিক ভর তার ছোট যার পি বড়, অথবা আণবিক ভর যার বড় তার পি কি ছোট, মানে উল্টা সম্পর্ক আর কি, সহজ কথায়। আচ্ছা, তাহলে এইখানে যে সিকোয়েন্সটা আছে না, এই সিকোয়েন্সটার উল্টা সিকোয়েন্সটা হবে চাপের জন্য। অর্থাৎ তাহলে এখানে কি হবে, দেখো এখানে এম এর আণবিক ভর বেশি, তার মানে এর চাপ কম হবে। এম বি এর আণবিক ভর ছোট, তার মানে তার চাপ বড় হবে। তাহলে এখানে হবে পি বিটা আগে লিখবা, এই যে, এরপরে লিখবা হচ্ছে এমসি পিসি, এরপরে লিখবা হচ্ছে পিএ, এটা হবে আমার রেজাল্ট। বুঝতে পারছো, খুব সহজে বের করতে পারলাম। নিজের সম্পর্ক উল্টা, আনসার ওদের হবে উল্টা। তাহলে পিবি, তারপর হচ্ছে পিসি পিএ কোথায় আছে দেখো, এই যে পিবি, তারপর হচ্ছে পিসি, তারপর হচ্ছে পিএ, এই যে এটা হবে আমাদের। বুঝে গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে আছে, স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বাড়লে ঘনত্বের মান কি হবে? আচ্ছা, স্থির উষ্ণতা মানে স্থির তাপমাত্রা, গ্যাসের চাপ মানে পি এর সাথে ঘনত্বের কি সম্পর্ক সেটা জানতে চাইছে। তো পি এর সাথে ঘনত্বের কি সম্পর্ক, চলো এটা আমরা বের করি। পিভি ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই এম আর টি, এটা কোথেকে আসছে, যে একটু আগে দেখলাম পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? এই যে
এখন আমি যদি পি সাথে এমটাকে আনি তাহলে পিএম হবে, যে এমটা নিচে ছিল সাইড চেঞ্জ করলে উপরে চলে যাবে। আর ভিটাকে যদি নিচে যাই তাহলে ডাব্লিউ বাই ভি হবে আর টি। তাহলে এখানে একটা জিনিস আমি প্রুফ করতে চাচ্ছি যে ডাব্লিউ বাই ভিটাকে আমি লিখতে পারি ডি। এখন ডিটা কি? ডি মানে ডেনসিটি, মানে ঘনত্ব। ঠিক আছে, এখন আমাকে বলছে চাপের সাথে ডি এর সম্পর্ক কি। ঠিক আছে, চাপের সাথে ডি এর সম্পর্ক কি। দেখো আমি এটাকে কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট যদি ধরি তাহলে পি এবং ডি এর সম্পর্ক কি বলো? সমানুপাতিক না? তাইলে আমার চাপ যদি বাড়ে তাহলে ঘনত্ব বেড়ে যাবে, তাই না? একটা বাড়লে আরেকটা বাড়বে, এটা তো সমানুপাতিকের সম্পর্ক। পি বাড়লে ডি বাড়বে, তাহলে এটা কি হবে? বাড়ে। বুঝা গেছে? সিম্পল। স্থির চাপে গ্যাসের চাপ যদি বাড়ে তাহলে ঘনত্ব বেড়ে যাবে, কারণ তাদের সম্পর্ক কি? সমানুপাতিক। ঠিক আছে, এম বাদ আর বাদ টি বাদ, তাহলে পি এবং ডি এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে পি বাড়লে ডি বাড়বে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে আসি। বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয়ে সূত্র থেকে গ্যাসের ঘনত্ব নির্ণয় সমীকরণটা কি? আচ্ছা, এই যে আমরা মাত্র বের করলাম পিএম, এই যে পিএম ইকুয়াল টু ডিআরটি, তাই না? এই যে পিএম ইকুয়াল টু ডিআরটি, পিএম ইকুয়াল টু ডিআরটি, তাহলে ডি ইকুয়াল টু কি হবে? আরটিটা ওই সাইডে চলে যাবে, তাহলে পিএম বাই আরটি। ওকে, এটা হচ্ছে সূত্র। তাহলে ডি ইকুয়াল টু পিএম বাই আরটি কোথায়? এই যে ডি ইকুয়াল টু পিএম বাই আরটি, এটা হচ্ছে আমার ঘনত্বের সূত্র। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে? আচ্ছা 4 গ্রাম হাইড্রোজেন, এখানে সমীকরণটা দেখো, পিভি ইকুয়াল টু আরটি, আর এর সাথে নাম্বার আছে, তো বোঝা গেছে যে এখানে আসলে কোন জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। এই যে 4 গ্রামটা আছে না, 4 গ্রামটাকে মোলে কনভার্ট করতে হবে। দেখো আমরা জানি যে পিভি ইকুয়াল টু আর এনআরটি, রাইট? তাহলে এখানে জাস্ট এন এর মানটা বসে আমি দেখবো আমার সমীকরণটা কি আসে। এন এর মান কেমনে বসবে? দেখো হাইড্রোজেন গ্যাস মানে H2, তাহলে এখানে আমি যদি এন এর মানটা বের করি, এন ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ দেওয়া আছে হাইড্রোজেন গ্যাসের জন্য 4, সরি হাইড্রোজেন গ্যাসের জন্য দেওয়া আছে, হ্যাঁ 4 4 সরি 4, আর এম কত দেওয়া আছে আণবিক ভর? হাইড্রোজেন আমরা জানি 2, তাহলে কত আসবে? 2 মোল। তাহলে এখানে পিভি ইকুয়াল টু 2 আরটি হবে, এন এর মান 2, এটা হবে আমার আনসার। পিভি ইকুয়াল টু 2 আরটি কোথায়? এই যে পিভি ইকুয়াল টু 2 আরটি। পরের কোশ্চেন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য সমীকরণটা কি হবে? মানে সেম টাইপের কোশ্চেন। তাহলে আমরা আবার হচ্ছে এই যে পিভি ইকুয়াল টু এনআরটি তে যাব। তাহলে এখানে এনটা বের করতে হবে, এন ইকুয়াল টু ডাব্লিউ, ডাব্লিউ কত দেওয়া আছে? 44, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44, তাহলে কাটাকাটি করলে আসবে 1 মোল। তাহলে এখানে 1 আরটি, মানে আরটি আর কি, শুধু আরটি, শুধু পিভি ইকুয়াল টু শুধু আরটি। তাহলে কোথায়? এই পিভি ইকুয়াল টু শুধু আরটি। পরের কোশ্চেনটা দিয়ে, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি হবে? আচ্ছা তাহলে এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, তো তাহলে এটা এন হবে হচ্ছে উপরে 22 নিচে 44, তাহলে এটা আসবে 0.5 মোল, রাইট? তাহলে এখানে আসবে 0.5 আরটি, পিভি, পিভি গুলো 0.5 আরটি, এখানে কোথাও আছে? নাই। তাহলে এটাকে তাহলে একটু চেঞ্জ করতে হবে, কি করতে পারি দেখো, 0.5 মানে কি? হাফ আরটি, তাহলে এই টুটাকে সেটা পাঠাও, তাহলে 2 পিভি ইকুয়াল টু আরটি, এইভাবে লিখতে পারি। দেখো এটা আনসারে আসছে কিনা, 2 পিভি ইকুয়াল টু আরটি, 2 পিভি ইকুয়াল টু আরটি, এই যে এটা আনসার। বুঝা গেছে? ওকে। 1.032 গ্রাম অক্সিজেন গ্যাস, ডেফিনেটলি O2 বুঝাইছে, অক্সিজেন এখানে সব গ্যাস নিয়ে কাজ হবে। 0.573 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? আচ্ছা কি চাইছে? মোল ভগ্নাংশ কার? কার্বন ডাইঅক্সাইডের। এই যে এক্স অফ CO2, ঠিক আছে, আমাকে হচ্ছে মূল ভগ্নাংশটা বের করতে হবে। তাহলে মূল ভগ্নাংশ যদি বের করতে চাই, নিচে হচ্ছে কি থাকে বলতো? মোট মোল, উপরে থাকে তার মোল, তার মানে কি? কার্বন ডাইঅক্সাইডের মোল, আর নিচে হচ্ছে মোট মোল। আচ্ছা এখানে কি মোল দেয়া আছে? দেয়া নাই, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা বের করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাটা বের করতে হবে। তো চলো বের করি। তাহলে অক্সিজেনের জন্য NO2 আমরা ডাব্লিউ কত পাইছি? 1.032, আর অক্সিজেন আণবিক ভর কত? 32, আর এন অফ তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, রাইট? কত দেওয়া আছে? 0.573, আর নিচে কত? 44। আচ্ছা দেখি হিসাব করে কত আসে, হিসাব করে দেখি কত আসে। তাহলে এখানে হচ্ছে 1.032 ভাগ 32, এটা আসে 0.03225, আর এটা কত আসে? 0.573 ভাগ 44, তাহলে এটা আসে 0.013। আচ্ছা তাহলে আমি এটার আর এটার মোট বের করলাম, তাহলে টোটাল মোট
মোট মোল কত হবে, দুইটা যোগ করি, 0.03225 প্লাস 0.013, তাহলে এখানে 0.03225 প্লাস 0.013, এটা আসে 0.04525, তাহলে মোট মোলটা পেয়ে গেলাম। তাহলে এখানে হচ্ছে এই যে 0.4525, 0.4525, আর উপরে হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইডের মোল কত দেওয়া আছে এখানে, 0.013, 0.013, তাহলে দেখি আমাদের কত আসে, 0.013 ভাগ 0.04525, এটা আসে 0.287, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। ডান, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। পরের কোশ্চেনটাতে যাই। এসিটিপিতে নাইট্রাস অক্সাইড এর ঘনত্ব গ্রাম পার লিটার এককে কত? ইন্টারেস্টিং কোশ্চেন। তো নাইট্রাস অক্সাইডের সংকেত কি? N2O, এটার ঘনত্ব চাইছে, মানে ডি এর মান চাইছে, ডি। তাহলে কেমন বের করতে পারি, দেখো আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম যে PM ইকুয়াল টু DRT, তাই না? এই যে, তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে ডি এর মানটা, ডি ইকুয়াল টু কি হবে, PM বাই RT। তাহলে এখানে পি, পি কত, এসিটিপিতে চাপ কত, 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল, এই যে এটা 100 কিলো প্যাসকেল, মানে 100 ইন্টু 10⁻³ প্যাসকেল। তো এটাকে এটিএম এ কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটাকে কিসে কনভার্ট করতে হবে, এটিএম এ। এটা তো এসআই একক, এটিএম এ কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি এটিএম এ কনভার্ট করি, তাহলে কি করতে হবে বলতো? আমরা জানি যে 101,325 প্যাসকেল ইকুয়াল টু 1 এটিএম, জানি? হ্যাঁ, তাহলে এই যে 5টা শূন্য, প্যাসকেল ইকুয়াল টু কত এটিএম হবে, চলো এটা দেখি আমরা এটা একটু দেখি। তাহলে ভাগ 101,325, এটা আসে 0.989869 এটিএম। তাহলে এখানে 0.9869 এত আসে ইন্টু এম, আণবিক ভর। আণবিক ভর নাইট্রাস অক্সাইডের কত দেখো তো, নাইট্রোজেন 2টা, তাহলে এখানে একটা নাইট্রোজেনের জন্য 14, দুইটার জন্য 28, আর এখানে অক্সিজেন হচ্ছে 16, তাহলে 44। আর কত, আর হচ্ছে 0.081, আর টেম্পারেচার কত, 298। কেন, এসিটিভিতে বলে দিচ্ছিলাম শুরুতে 25°C, মানে 298 কেলভিন। হো, এখন ডি এর মানটা আসে, ডি এর মানটা যেটা আসবে এটা গ্রাম পার লিটারে আসবে। তো চলো দেখি, কেমনে বুঝলাম, এটা এটিএম, এটা হচ্ছে গ্রাম পার মোল আণবিক ভর একক, আর এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আর এখানে হচ্ছে কেলভিন। তো এখানে হচ্ছে সব লিটার একক ছাড়া কিছু নাই, তো দ্যাটস এটাই হবে। তাহলে 0.9869 ইন্টু 44, আর 0.0821 ইন্টু 298, এটা হচ্ছে 1.77 গ্রাম পার লিটার। ঠিক আছে, এখানে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন আর এর মানটা, সবগুলা মানগুলা ওই অ্যাটমসফিয়ার, লিটার, গ্রাম, মোল এইখানে হবে। ঠিক আছে, তো এর কারণে তোমার এককটাও গ্রাম পার লিটারে আসবে। এই যে এইটার একক হচ্ছে এটিএম, এটার একক হচ্ছে গ্রাম পার মোল, এটার হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটার একক হচ্ছে কেলভিন। তো এখানে সব এককগুলা কাটাকাটি করে থাকে গ্রাম পার লিটার। তাহলে এই যে 1.77, এটা হচ্ছে আনসার। বুঝে গেছে? পরের কোশ্চেনটাতে যাই। 18°C তাপমাত্রায় 0.8 এটিএম এ গ্যাসের ঘনত্ব 2.25 গ্রাম পার লিটার হলে এর আণবিক ভর কত? আচ্ছা, আমি তো একটা সূত্র দেখলাম, PM ইকুয়াল টু DRT, তাই তো? মানে ঘনত্ব দিয়ে যে সূত্রটা, এখানে ঘনত্ব দেয়া আছে, M ইকুয়াল টু কি হবে, DRT বাই P। D কত দেয়া আছে, D হচ্ছে 2.25, আর কত, আর হচ্ছে 0.0821, T কত, এই যে তাপমাত্রা দেয়া আছে 18°C, তাহলে 18°C জন্য কত হবে, 291, তাই না? 273 প্লাস 18, 291। আর পি এর মান কত, কত এটিএম দেয়া আছে, 0.8, এই 0.8। তাহলে হিসাব করি আমরা, এটা 2.25 ইন্টু 0.0821 ইন্টু 291, নিচে হচ্ছে 0.8, 67.19 গ্রাম পার মোল। এটা হচ্ছে আণবিক ভর, মোলার আণবিক ভরের, সরি, মোল আণবিক ভর এর হচ্ছে একক, তাই না? বা পারমাণবিক ভরের একক, অণুর জন্য আণবিক, পরমাণুর জন্য পারমাণবিক। 67 সামথিং যেটা আসবে ওটা আনসার। এটা হচ্ছে আমার রেজাল্ট। পরের কোশ্চেনটাতে যাই।
100°C তাপমাত্রায় এত এটিএম চাপে গ্যাসের ঘনত্ব কত? তাই না আমরা একদম ডিরেক্ট এই সূত্রে যাই, ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। পি কত? পি হচ্ছে 1.0526। এম কত আণবিক ভর? কার্বন ডাইঅক্সাইডের জন্য 44। আর কত? আর হচ্ছে 0.0821। টি কত? টি হচ্ছে 373 কেলভিন। 100°C হচ্ছে না, তাহলে এটা কেলভিন কনভার্ট। তো দেখি আমরা এটা কত আসে। 1.0526 ইন্টু 44, 0.0821 ইন্টু 373, 1.512 গ্রাম পার লিটার। তাহলে এই যে এটা ইজি ম্যাথ এগুলো সব। পরের কোশ্চেনটাতে যাই। 10 মোল এ এবং 30 মোল বি গ্যাসের মিশ্রণে মোট চাপ 12 এটিএম হলে এ গ্যাসের আংশিক চাপ কত? তাহলে এ গ্যাসের আংশিক চাপ, এই যে পি অফ এ গ্যাস, আংশিক চাপ কেমনে বের করবো? প্রথমে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, তাই না? এই যে মোল ভগ্নাংশ, এটা দিলেই তো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ইজিলি বের করি, চলো। মোট চাপ কত দেওয়া আছে? 12 ইন্টু মোল ভগ্নাংশ কার জন্য? এর জন্য, ঠিক আছে? এটাকে আমরা এক্স এ দ্বারা প্রকাশ করব। নিচে থাকে মোট মোল, মোট মোল কত? 10 আর 30 যোগ করলে 40। আর উপরে থাকবে এই গ্যাসের মোল, এই গ্যাসের মোল কত? 10। যেটা আসবে ওটা আনসার। এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা যায়। 12 ইন্টু 10 120 ডিভাইড বাই 40, আর এখানে 3 4 12, 3 হবে আনসার। 3 কোথায় তুমি? এই যে 3 এটিএম আংশিক চাপ। পরের কোশ্চেনটাতে যাই। এসআই এককে বোলসম্যানের ধ্রুবকের মান কত? বোলসম্যান ধ্রুবক মানে কি? কে। কে এর মান হচ্ছে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কি 23। তাহলে এই যে এটা আনসার হবে। এটা আমরা কোথায় ইউজ করি বলো তো? এই যে ই ইকুয়াল টু 3/2 কেটি, বোলসম্যানের ধ্রুবকটা এখানে আমরা ইউজ করি। কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে? আচ্ছা, কোন মিশ্রণটা আসলে দেখো, যে মিশ্রণটা আসলে একটা আরেকটার সাথে বিক্রিয়া কইরা নতুন কিছু তৈরি করে না, বুঝছো? মানে একটা আরেকটার সাথে বিক্রিয়া করে না বা মিশে না, ওটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপের জন্য প্রযোজ্য। মানে একটা গ্যাস আরেকটা গ্যাস দুইটা পরস্পর মিশবে না, মিশে নতুন কিছু তৈরি করবে না, ঠিক আছে? ওইটা হচ্ছে তোমার কি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। এখন মিশে না কোনটা দেখো, অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা গ্যাস যদি মিশে তাহলে নতুন জিনিস তৈরি করে না, মানে তারা পরস্পর মিশা যায়, মিশে কি তৈরি করে বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই তাহলে এটা তো ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলবে না। এই যে এটা আনসার হবে, যে C2H6 মানে ইথেন। ইথেন আবার নাইট্রোজেন গ্যাসটা কখনো মিশতে দেখছো? বা তারা কি মিশবে? না, মিশে না। মিশে তো কোনো যৌগ তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসে না, মিশেই না, যৌগ তৈরি করবে কোথা থেকে? তাহলে এটা হবে আনসার। আবার দেখো সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফার যদি বিক্রিয়া করে তাহলে এখানে পানি এবং সালফার উৎপন্ন হয়, এই যে। তাহলে এটা আনসার হবে না। এটা উৎপন্ন বিক্রিয়া করলে তো আমরা জানি সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, এটা মিশে যায় আর কি, এটা আনসার হবে না। এটা মিশে, এটা মিশে, এই দুইটা মিশে না, তাহলে এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। পরের কোশ্চেনটা। 0.5 মোল নাইট্রোজেন গ্যাস, 0.3 মোল অক্সিজেন গ্যাস একত্রে মেশানো হলো, অক্সিজেনের মোল ভগ্নাংশ কত? এই যে O2 এর, মানে এক্স অফ O2 মোল ভগ্নাংশ কেমনে বের করে? নিচে মোট মোলটা কত? এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে কত? 0.5 আর 0.3 মিলে কত হবে? 0.3 আর 0.5 মিলে 0.8 হবে। আর উপরে কত? উপরে হচ্ছে যারটা বের করতেছি তার মোল কত? 0.3। এটাই আমার আনসার। তাহলে 0.3 ভাগ 0.8, তাহলে এটা আসবে 0.375। 0.375 আছে তো আমার আনসার। এই পরে কোশ্চেন দিতে যাই। 1.032 ও 0.573 কার্বন ডাইঅক্সাইড যদি আমি গ্যাস মিশ্রণ করি তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? আচ্ছা, তাহলে এটা কত আসবে দেখো। এটা কিছুটা এই টাইপের ম্যাথ না, দেখো এই টাইপের ম্যাথ আমি অলরেডি দেখাইছি তোমাকে। এই হ্যাঁ, বরিশাল বোর্ড 2019-এ আসছিল, সেম ম্যাথ, রাইট? সেম ম্যাথ। বরিশাল বোর্ড 2019-এ যে ম্যাথটা আসছে 0.287 আসছিল আনসার, তাহলে এটা হচ্ছে তোমার সেম ম্যাথ। তাহলে এটা কত নম্বর স্লাইড? এটা হচ্ছে 44 নম্বর স্লাইড। 44 নম্বর স্লাইড, ঠিক আছে? এই ঢাকা বোর্ড 16 মানে রিপিট কোশ্চেন আসছে আর কি, ঠিক আছে? এটা নিজেরা আবার করবা। আর এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন পাওয়া যাবে কোথায় বলো তো? স্লাইড নাম্বার 44। ওকে, পরের কোশ্চেনটা দেখি। এই পরের কোশ্চেনটা হচ্ছে মিথেন CH4 এর আংশিক চাপ কত বের করতে বলছে। তাহলে P অফ CH4 এটা বের করতে হবে। তাহলে মোট চাপ দেয়া আছে না, এই যে 200 কিসে দেয়া আছে? মিলিমিটার পারদ চাপ। তাহলে দেখো এখানে 200 মিলিমিটার পারদ চাপ ইনটু উপরে উপরে হচ্ছে মিথেনের মোল, নিচে হচ্ছে
টোটাল মোল। তাহলে মিথেনের মোল কি দেয়া আছে? দেয়া নাই। তাহলে এখানে 32 গ্রাম দেয়া আছে। তাহলে আমরা মিথেনের মোলটা একটু বের করি। মিথেনের মোল হচ্ছে এমনি বের করা লাগবে, 32 উপরে আর নিচে হচ্ছে মিথেনের আণবিক ভর। এটা W/M, W 32 আর এটা হচ্ছে তোমার হচ্ছে আণবিক ভর কত আসে 2। তাহলে উপরে থাকবে 2, নিচে কত থাকবে? নিচে হচ্ছে মোট মোলটা 16 গ্রাম অক্সিজেন, তাই না? তাহলে এখানে অক্সিজেনের মোল সংখ্যা কত দেখো, 16 আর নিচে হচ্ছে কত 32, মানে 0.5। তাহলে টোটাল কত? 2 আর 0.5 যোগ করলে 2.5, রাইট? 2.5। তাহলে এখানে দেখি আমাদের কত আসে আংশিক চাপটা, 200 × 2 ডিভাইডেড বাই 2.5। এটা আছে হচ্ছে 160 এই 160 মিলিমিটার। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে আনসার। ঠিক আছে, সিম্পল। তাহলে আমি মিথেনের আংশিক চাপ বের করলাম, মোট চাপ ইনটু মিথেনের মোল ডিভাইডেড বাই মোট মোল, এটা দিই। একই টাইপের আমরা এগুলো সিকিউতে দেখছি। তারপরে একটা কোশ্চেনটা হচ্ছে 20 এবং 30 মূল সংখ্যা বিশিষ্ট এ এবং বি গ্যাস এর মিশ্রণের মোট চাপ দেয়া আছে 12 অ্যাটমসফিয়ার। এই গ্যাসের আংশিক চাপ কত? তাহলে আমার এই গ্যাসের আংশিক চাপ বের করতে হবে। মোট চাপ কত? পি, পি হচ্ছে 12 ইন্টু নিচে মোট মোল, এই যে 20 আর 30 যোগ করলে 50, আর উপরে এই গ্যাসের চাপ, এই গ্যাসের চাপ, এই গ্যাসের মোল, এই গ্যাসের মোল কত? 20 এবং 30 মূল সংখ্যা বিশিষ্ট এই যে এ এর জন্য হচ্ছে 20, এই যে, আর এই যে 20। তাহলে এখানে কত আসবে আনসার দেখো, 12 × 20 240/50, এটা আসে হচ্ছে 4.8। কোথায় আছে? এই 4.8 এটিএম। পারবো না ইনশাল্লাহ আংশিক চাপের এই ম্যাথগুলো? ইজি ইজি। আচ্ছা, এখন দেখো একটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? কেয়ারফুল। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ যদি বের করতে চাই, দেখো সিম্পলি সূত্রতে গেলে তুমি হয়তো একটু আটকে যাবা। P2 = এখানে মোট চাপ থাকবে, মোট চাপটা তো নাই, আবার এইখানে থাকে মোল সংখ্যা, এখানে মোট মোল, উপরে থাকে হচ্ছে নাইট্রোজেনের মোল, আর এগুলো তো দেয়া নাই। তাহলে কেমনে বের করবা বলো? তো আমি তোকে বলে দিই, এটা নাইট্রোজেনের বায়ুমণ্ডলে কতটুকু থাকে জানো? 78.04%। মানে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি। এটা কত থাকে? 78.05%, 04%। ধরে নিলাম 78%। মানে এটা বোঝায় যে 100 মোল যদি বায়ুমণ্ডলে থাকে, ওর মধ্যে 78 মোল হচ্ছে নাইট্রোজেন। 100 মোল গ্যাসের মধ্যে, ধরো 100 মোল গ্যাস বিবেচনা করলাম, এর মধ্যে 78 মোল আছে কি নাইট্রোজেন। তাহলে মোট মোল ধরে নিলাম 100, এর মধ্যে নাইট্রোজেন কত আছে? 78। এই যে এইভাবে ধরে নিতে হবে। পি কত? পিটা তো এখানে 1 ATM ধরতে হবে, রাইট? তাহলে এখানে কত আসবে দেখো, এন আসবে 0.78, 0.78 ATM। এইভাবে চিন্তা করে বের করবো, বুঝা গেছে? এইভাবে চিন্তা করবো। আর যদি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের বাদে অক্সিজেন বলতো, তাহলে তুমি ধরতে 20.something%। তখন 100 মোল গ্যাসে আছে 20 মোল কি অক্সিজেন গ্যাস, তখন এখানে 20 এখানে 100, আর তখন এতে 0.2 ATM অথবা 0.21 ATM, এটা আনসার আসতো। বুঝতে পারছো? অক্সিজেনের ক্ষেত্রে ওইটা আনসার হইতো, আর এটা বললাম নাইট্রোজেনের ক্ষেত্রে। এভাবে বের করবা। গ্রাহামের ব্যাপন সূত্রে গাণিতিক রূপ কোনটা? আচ্ছা, গ্রাহামের ব্যাপন সূত্রটা কি বলতো? আর ব্যস্তানুপাতিক 1/√D, যেখানে আর হচ্ছে ব্যাপন হার, আর ডি মানে কি? ঘনত্ব। ফেমাস একটা সূত্র। এখানে কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমার, ঠিক আছে? মানে ব্যাপন হারটা হচ্ছে ঘনত্বের কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে ব্যাপন হারটা কি? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অলরাইট, পরের কোশ্চেনটা, স্থির চাপে গ্যাসের গতিবেগ। আচ্ছা, গ্যাসের গতিবেগ মানে কি বুঝাইছে বলতো? গ্যাসের গতিবেগ মানে বুঝাইছে হচ্ছে ব্যাপন হার বা গ্যাসের ব্যাপন হার আর কি, ওইটাই একই গতিবেগ। কেমনে বুঝলাম? ব্যাপন হার হচ্ছে আর, আর এর সূত্রটা কি? আর এর সূত্র হচ্ছে D/T। ডি মানে ডিস্টেন্স আর টি মানে টাইম। তাহলে ডি মানে ডিস্টেন্স আর টি মানে টাইম সমান। তাহলে সরণ, ডি মানে দূরত্ব, ধরো দূরত্ব ডিভাইডেড বাই সময়। তার মানে কি? মিটার আর নিচে সেকেন্ড, মিটার/সেকেন্ড না? আর গতিবেগের একক কত? মিটার/সেকেন্ড। তো এটা বুঝাচ্ছে আলটিমেটলি আর। তো এই ঘনত্বটা কি বলতো? সরি, ব্যাপন হারটা কি বলতো? ব্যাপন হারটা হচ্ছে, আমরা একটু আগে দেখলাম, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে বর্গমূলের মানে √, তারপরে হচ্ছে এটা কি? এন্টি প্রপোর্শনাল বা বিপরীত সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক। এই যে এটা। আচ্ছা, পরের কোশ্চেনটা, নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? আচ্ছা, এখানে ব্যাপন সূত্রটা দেখো ডি দ্বারা কিন্তু প্রবেশ করে নাই, তার মানে ডিটাকে চেঞ্জ করে, মানে ঘনত্বটাকে চেঞ্জ করে এখানে কি দিছে? এম। তাহলে আমরা
R1 সমানুপাতিক রুট ওভার 1/m পড়ছে না? সরি R1 না, এখানে R হবে। আর সমানুপাতিক 1/√m অথবা R ব্যস্তানুপাতিক √m পড়ছে না? তাহলে এই যে এখান থেকে বের করতে পারবো R1/R2 ইকুয়াল টু √m1/√m2, সরি m2 ডিভাইডেড বাই √m1, তাই না? উল্টা সম্পর্ক এই যে এটা আর এটা ব্যস্তানুপাতিক না, তাহলে উল্টা সম্পর্কে আর 1 যদি এখানে থাকে এখানে থাকবে 2, এই যে 2 1। তাহলে এইটা দেখো কোথাও আছে কিনা, এটা তো এইভাবে নাই। তো আমাকে এটা একটু এই যে এ নম্বর অপশনটার মতো করতে হবে। তাহলে এই যে এটাকে আমরা এই সাইডে আনি, এটাকে এই সাইডে আনলে √m1 আর এটা ওই সাইডে গেলে R2 √m2। এটা বুঝে গেছে? তাহলে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র তো দুইটা, মেইনলি ঘনত্ব থেকে পরবর্তীতে আমরা কি করি, ঘনত্বটাকে আমরা কনভার্ট করে নিই তোমার হচ্ছে ভরে, ঠিক আছে? তখন আমার সূত্রটা দেখায় এরকম। ওকে, আণবিক ভরের সূত্র R1 √m1 = R2 √m2। অলরাইট, আচ্ছা তাহলে আমরা ডি এরটা দেখলাম, এম এরটাও দেখে ফেললাম। পরের কোশ্চেনটাতে যাই। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? আচ্ছা, ব্যাপন হার সমান কাদের বুঝবো কিভাবে? যাদের আণবিক ভর সেম, তাই না? ব্যাপন হার সমান বুঝবো কিভাবে? আণবিক ভর দিই, আণবিক ভর কাদের সেম, আণবিক ভর দেখি আমরা। C2H6 কার্বন হচ্ছে একটা 12, দুইটার জন্য কত হবে 24, আর 6 কত, 24 আর 6 30, এটার আণবিক ভর 30। এটার কত, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16, এটারও 30, তাহলে এটা আনসার হবে, তাই না? এদের আণবিক ভর সেম, এদের আণবিক ভর সেম, তাহলে তাদের ব্যাপন হারও কি হবে, সেম হবে। পরের কোশ্চেনটা, নিচের কোন গ্যাসের ব্যাপন হার সর্বোচ্চ ম্যাক্সিমাম? তো ব্যাপন হারের সাথে আমরা সম্পর্ক দেখলাম এই যে এটা, তার মানে তারই ব্যাপন হার বেশি যার আণবিক ভর কম। তাহলে আণবিক ভর কম কার, দেখো এখানে কার্বন মনোক্সাইড, এটার হচ্ছে 12 আর এখানে 16, 28। নাইট্রোজেনের হচ্ছে 28, অ্যামোনিয়া হচ্ছে 17, নাইট্রোজেন 14 আর 3টা হাইড্রোজেন 17, আর মিথেন হচ্ছে 16, তাহলে এই যে মিথেন হবে আম। বুঝে গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে, মানে কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার বেশি, তারই যার আণবিক ভর কম। এখানে আছে ফ্লোরিন গ্যাস, ফ্লোরিন গ্যাস মানে কি F2, F2 এর জন্য কত, একটা ফ্লোরিনের তো 19, দুইটার জন্য কত হবে 38। অক্সিজেন মানে O2 মানে এখানে হচ্ছে 32, তারপরে নিয়ন হচ্ছে এটা মানে হচ্ছে এর কত বলতো 20, ক্লোরিন 35, ক্লোরিন হচ্ছে Cl2 আর কি 35.5 × 2 মানে 71। কার সব থেকে কম, এই যে তাহলে তার ব্যাপনার সব থেকে বেশি, সে দ্রুত ব্যাপিত হবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দিই। গ্যাসের গতিশক্তি নির্ভর করে কিসের উপর? আচ্ছা আমরা জানি কে মানে গতিশক্তি ইকুয়াল টু কি 3/2 এনআরটি, এই যে 3/2 এনআরটি। তাহলে এখানে বেসিক্যালি কি আছে, তাপমাত্রা, তাহলে তাপমাত্রা এবং এই যে এটা আনসার হবে। গ্যাসের গ্যাসের যে গতিশক্তি এটা হচ্ছে তাপমাত্রা এবং গ্যাসের প্রকৃতি মানে গ্যাসের নেচারটা কি ওটার উপর নির্ভর করে। ওকে, 25°C তাপমাত্রায় 2 মোল হাইড্রোজেনের গড় গতিশক্তি কত? আচ্ছা তাহলে আমরা এটা বের করি, ই কে ইকুয়াল টু আমরা জানি 3/2 এনআরটি। তাহলে এখানে 3/2 মানে তো 1.5, এন কত মোল 2, আর কত, আর হচ্ছে আর কত বসাবো 0.081 না, গতিশক্তির একক কি জুল, তাই 8.314 ইউজ করতে হবে। আর তাপমাত্রা কত 25 ডিগ্রি মানে 298, দেখি আমরা এটা কত আসে, 1.5 × 2 × 8.314 × 298, 7432.716 জুল। তো এটা কি কোথাও আছে, নাই, এইভাবে নাই, কিন্তু এটাকে তো এইভাবে লেখা যায় 7.432 × 10⁻123, এই যে ডান 7.4 × 10⁻3। এসএটিপিতে 48 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত জুল? এসএটিপি রাইট, তাহলে আমরা আবার ওই সূত্রটা নিব, ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি। 3/2 তো 1.5, এন কত 48 গ্রাম, তাই না? তাহলে এনটা হচ্ছে W/m হবে, 48 হচ্ছে আণবিক ভর, গ্রামের টুকরো ভর, আর এটা হচ্ছে 16, সরি 32, অক্সিজেন গ্যাস বলছে তো, তাহলে এটা কত আসবে, 16 দিয়ে কাটলে উপরে থাকে তোমার হচ্ছে 3, নিচে থেকে 2 মানে 1.5, তাহলে এখানে 1.5, আর হচ্ছে 8.314, আর টি কত, এসিটিপির জন্য টি হচ্ছে 298 কেলভিন। এসিটিপিতে অনেক কোশ্চেন আসছে না, তাহলে বুঝতে পারতেছো এটার ইনফরমেশন গুলো আমাদের মাথায় রাখতেই হবে। তাহলে এটা আসে 8.314 ইন্টু 5574, 74.537।
এভাবে আবারও দেয় নাই, তাহলে এটাকে 5.57 ইন্টু 10⁻³ জুল। এই টার্মস। পরের কোশ্চেনটাতে যাই। 27°C তাপমাত্রায় 8 গ্রাম মিথেন গ্যাসের গতিশক্তি কত জুল? তাহলে আমরা সেম ভাবে বের করতে পারবো, ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি। তাহলে দেখো 3/2 তো 1.5, এন কত? 8 গ্রাম মিথেনের জন্য কত হবে দেখো, 8/16, তাহলে এটা 0.5। দ্রুত বের করলাম মোলটা আর কি। আর হচ্ছে 8.314। টি কত বলতো? টেম্পারেচার 27°, মানে কত কেলভিন? 300 কেলভিন। 273 দ্বারা যোগ করবা, তাহলে 300 আসবে। আমরা এটা করে ফেলি, 1.5 ইন্টু 0.5 ইন্টু 8.314 ইন্টু 300, এটা আসে 1870.65 জুল। 1870 কোথায়? এই এটা আসছে, অ্যাকুরেটলি আসছে এটা। নিম্নের কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে? গ্যাসের আয়তন, আচ্ছা এটা আমরা শুরুতে দেখছিলাম তাই না, পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, কোন তাপমাত্রা হবে এটা? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, 0 কেলভিন বা -273°C। এটাতে কি হয়? আয়তনটা শূন্য হয়। স্থির তাপমাত্রায় আরএমএস বেগ সঠিক ক্রম, মানে আরএমএস বেগের যে সঠিক ক্রমটা সেটা কোনটা হবে? আচ্ছা আরএমএস এই যে সিআরএমএস এর সূত্রটা কি? এটা হচ্ছে √3 PV/m, তাই না? এই যে √3 PV/m। তাহলে এখন এখানে কিন্তু সবগুলা কি দেয়া আছে বলতো? অণু দেয়া আছে। তাহলে আমার চিন্তা করতে হবে এইভাবে যে সিআরএমএস এর সাথে এম এর সম্পর্কটা, সিআরএমএস এর সাথে কি এম এর সম্পর্কটা। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পারি না যে সিআরএমএস 1/√m, এই যে মানে আরএমএস এর সাথে আণবিক ভরের সম্পর্ক কি? √m, ব্যস্তানুপাতিক আর কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে এটা পিভিটা লাগবে না, পিভি করলে পরবর্তীতে আরটি হয়ে যায়। তো এখানে তাপমাত্রা তো স্থির বলছে, রাইট? তাপমাত্রা স্থির বলছে, টি বাদ আর বাদ, রাইট? তাহলে থাকে কি? সিআরএমএস এবং এম। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বুঝলাম, যার আণবিক ভর কম, তার কি বলতো? সিআরএমএস বেশি, তার সিআরএমএস কি বেশি। বুঝতে পারছো? তাহলে আরএমএস বা সিআরএমএস এর সূত্র কি? √3 PV/m। এই পিভিটাকে পরবর্তীতে আমরা আরটি তে কনভার্ট করতে পারি 3RT/m। এখন এই আরটা ফিক্স, টিও তো ফিক্স, তাহলে আর টি যদি কাইটা দিই, 3ও তো ফিক্স, কাইটা দিলাম, তাহলে থাকে কি? শুধু এম। তাহলে এটার সাথে এম এর সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আণবিক ভর যার কম তার সিআরএমএস বেশি। তাহলে এখানে দেখতে হবে আণবিক ভর কার কম। কি কি আছে এখানে দেখি, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে। তাহলে ওই অনুযায়ী সিআরএমএস বেগের সঠিক ক্রমটা কি হবে, তাই না? যে কার বড় হবে? যার আণবিক ভর কম তারই সিআরএমএস বেশি হবে। তাহলে কার আণবিক ভর কম দেখি, আমরা এখানে একটু লিখি। অক্সিজেনের হচ্ছে 32, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, আর কি আছে? সালফার ডাইঅক্সাইড, সালফার হচ্ছে 32 আর এখানে 64। তাহলে দেখো আগে আসবে O2, এর আণবিক ভর কম না, তাহলে তার সিআরএমএস বেশি। এরপরে আসবে CO2, এরপরে আসবে SO2। দেখো এই সিকোয়েন্সটা কোথায় মেনটেন হয়েছে, দেখো তো, O2 CO2 SO2, যে প্রথম অপশনটাই এর আনসার। বুঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। 27°C তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস গতিবেগ বেশি? আচ্ছা 27°C তাপমাত্রা, মানে এই তাপমাত্রা কিন্তু সবার জন্য সেম, তার মানে এই তাপমাত্রাটা এখানে ফিক্সড। বুঝছো? তাহলে আরএমএস কার বেশি হবে? যার আণবিক ভর কম। এখানে আণবিক ভর কম কার? এই যে একমাত্র হাইড্রোজেন 2, বাকিগুলো তো বেশি, নাইট্রোজেন 28, অক্সিজেন 32, ক্লোরিন হচ্ছে 71। এটা আনসার হবে। পরের কোশ্চেনটাতে যাই। 27°C তাপমাত্রা অক্সিজেনের আরএমএস বেগ কত? তো চলো বের করি। সিআরএমএস ইকুয়াল টু √3 PV এর জায়গায় আরটি দিব, এবার RT/m। এই রুটটা সবার উপরে, তাহলে 3 আর এর এককটা কি নিব? 8.314, যেহেতু মিটার পার সেকেন্ড। 8.314 কিসের জন্য? এসআই এককের জন্য। 314 টি কত? 27°C, মানে 300 কেলভিন। এমটা কেয়ারফুল, অক্সিজেনের জন্য বলছে না, অক্সিজেনের জন্য আমরা কত জানি? 32, কিন্তু এটা তো গ্রাম পার মোল, আমাকে নিতে হবে কেজিতে। আমাকে কিসে নিতে হবে? কেজি। তাহলে এটাকে যদি কেজিতে নেই, তাহলে 32 ইন্টু 10⁻³ কেজি পার মোল। গ্রামটাকে কেজিতে কনভার্ট করলে 1000 দ্বারা ভাগ করতে হয়, তাহলে এটা মানেই তো 10⁻³ এখানে 32 ইন্টু 10⁻³ এখানে অবভিয়াসলি আছে কি একটা √। তাহলে চলো আমরা দেখি একটু রেজাল্টটা। উপরে 3 ইন্টু 8.314 ইন্টু 300, আর নিচে হচ্ছে 32 ইন্টু 10⁻³ 483.56।
483.56 মিটার পার সেকেন্ড। পরে কোশ্চেনটাতে যাই, এসিটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস কত? আচ্ছা, এসিটিপি মানে তো 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সি আরএমএস ইকুয়াল টু √3 আর মানে 8.314 আর হচ্ছে টি মানে হচ্ছে কত 298, এম কত 32 × 10⁻³ মানে একটু আগের ম্যাথের মতো জাস্ট টেম্পারেচারটা এসিটিপি বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আগেরটার মতোই জাস্ট আমরা কি করব, এখানে উপরে 300 জায়গায় 298 দিব, ভ্যালুটা জাস্ট একটু চেঞ্জ হবে আর কি। 481 আসছে, 81.94, 481.94। কোথায় আছে এটা? এই ক্লোজ, এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই, কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তো আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য আমি বলে দিই, সেটা হচ্ছে মনে রেখো যে আদর্শ গ্যাস হওয়ার একটা বৈশিষ্ট্য, টেম্পারেচারটা হচ্ছে হাই হবে, প্রেশারটা হচ্ছে কম হবে। অর্থাৎ হাই টেম্পারেচার এবং লো প্রেশারে আমি ওই বস্তুটাকে আদর্শ গ্যাস বলতে পারি। ঠিক আছে, কোনো একটা বাস্তব গ্যাস তখনই আদর্শ গ্যাস হবে যখন সেটার তাপমাত্রা হবে উচ্চ এবং চাপ হবে কি নিম্ন। তাহলে এখানে আনসার হবে কি উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ। ওকে, এটা মাথায় রাখবো আমরা। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য পড়ছো না, ওখানে দেখো যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ লাগবে, কারণ উচ্চ তাপমাত্রা হলে গ্যাসের অণুগুলো কি হবে দূরে দূরে ছুটবে, অনেক বেশি তাপমাত্রা যত বাড়বে তারা দ্রুত ছুটবে দূরে দূরে, এবং চাপ কম হলেও তারা বেশি দ্রুত এবং দূরে দূরে থাকতে পারবে। এটাই আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? যেটা বললাম, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। তাহলে এখানে এই যে খুব উচ্চ তাপমাত্রা, এই এটা আনসার হবে। অ্যামাগা বক্ররেখার মূল ভিত্তি কি? এটা বেসিক্যালি হচ্ছে তোমার বয়েল আছে না, বয়েলের জন্য। তাহলে এখানে বয়েলের জন্য আমরা কি করছিলাম? পি সমান 1/p, এখানে কি আছে? আচ্ছা, এখানে উল্টাটা আছে, বি 1/p। তাহলে এই যে এটা আনসার হবে। পরের কোশ্চেনটা যাই, আদর্শ গ্যাসের ক্ষেত্রে dE/dV এখানে টি হবে, এটার পুরাটার মান হচ্ছে 0। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য যারা পড়ছো তারা হয়তো দেখছো dE/dV পুরাটার মান কি 0। ঠিক আছে, বৈশিষ্ট্যটা একটু পড়ে নিও, পড়ার দরকার। কোন গ্যাসটি বয়েলের সূত্র হতে সবচেয়ে কম বিচ্যুত হবে? আচ্ছা, তোমাকে বলি, আণবিক ভর যার বেশি, ঠিক আছে, সে তো ভারী, তার মানে সে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুত হবে। মানে ভারী মানে কি, মানে সে দ্রুত ছড়াইতে পারবে না, দ্রুত ছড়াছড়ি করতে পারবে না। আদর্শ গ্যাসের মতো আচরণও তার কি কম হয়ে যাচ্ছে যদি তার ভরটা বেশি হয়ে যায়। তাহলে এম যত বেশি হবে, আণবিক ভর যত বেশি হবে, বিচ্যুতি তত বেশি হবে, বা সহজ কথা এইভাবেই বলি, বিচ্যুতি তত বেশি হবে। মানে আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি মানে দূরে সরে যাবে বেশি। তাহলে এখানে বলছে কম বিচ্যুতি, এখানে কম বিচ্যুতি বলছে। তাহলে দেখতে হবে কার আণবিক ভরটা কম আছে। আণবিক ভর কার কম? এই যে হাইড্রোজেন, কত 2। তাহলে এটা আনসার হবে। কার্বন ডাইঅক্সাইড দেখো 44, বাকিগুলো বেশি, নাইট্রোজেন দেখো 28, অক্সিজেন দেখো 32। পরের কোশ্চেনটাতে যাই, বাস্তব গ্যাসের সমীকরণ কোনটা? বাস্তব গ্যাস বলছে কিন্তু, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস না কিন্তু। আদর্শ গ্যাসের সমীকরণ কি? PV = nRT। বাস্তব গ্যাসের সমীকরণটা তোমাকে মুখস্থ রাখতে হবে, P + n²/v² ইন্টু V - NB। এই যে V - NB ইকুয়াল টু কি? nRT। এটা হচ্ছে বাস্তব গ্যাসের সূত্র, মনে থাকবে? বাস্তব গ্যাসের সূত্র, বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান রাউসের সমীকরণ আর কি। ভ্যান রাউস সমীকরণে ধ্রুবক এ দ্বারা কি বোঝায়? এ মানে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বোঝায়। এই যে এখানে যে আমরা এটা দেখলাম না, এই যে এখানে এ মানে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বোঝায়। ওকে, পরের কোশ্চেনটা, 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ কি হবে? আচ্ছা, সূত্রটা কি পড়লাম আমরা? P + n²a, কি P + n²a / v², এই যে P + n²a / v² v² ইন্টু V - NB = nRT। তো এখানে যেটা লাগবে শুধুমাত্র n এর মানটা বসাবো, আর কিছু না। ঠিক আছে, শুধুমাত্র n এর মান কত হবে? W/m, W কত এখানে? 28। এটা কত? নাইট্রোজেন গ্যাসের জন্য আণবিক ভর 28, কত হলো? 1 মোল। তাহলে এখানে P + n মানে 1, 1 এর সাথে গুণ, 1 স্কয়ার মানে 1ই, 1 এর সাথে গুণ করলে 8 / v², V - B = RT। তাহলে এটা কোথায় আছে দেখো, P + a/v², V - B RT, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, পরের কোশ্চেনটাতে যাই আমরা। 16 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য বেরেলসের সমীকরণ সেম,
আমরা হচ্ছে পি প্লাস এন এর মানটা দেখি কত হয়। হিলিয়ামের জন্য এখানে ডাব্লিউ আছে 16, হিলিয়াম 4, সরি হিলিয়াম 2 পারমাণবিক সংখ্যা, তাহলে তার পারমাণবিক ভর কত 4, তাহলে 4, তাহলে পি প্লাস 4 স্কোয়ার মানে কত বলতো 16, এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন, এন মানে কত, এন মানে হচ্ছে আচ্ছা এন মানে হচ্ছে কিন্তু 4 মোল। এটা কেন 16 হিসেবে বুঝছো তো, এই সূত্রতে কিন্তু এন স্কোয়ার ছিল, এই যে সূত্রতে কিন্তু এন স্কোয়ার ছিল, তাই তাহলে 16 ডিভাইড ভি স্কোয়ার, আর এখানে 4b ডিভাইড বাই এন আর টি মানে 4RT, এর কোথায় আছে দেখো, পি প্লাস 16a বাই ভি স্কোয়ার, ভি মাইনাস 4b 4RT, এটা বি নম্বর টার্ম, ঠিক আছে। অলরাইট, পরের কোশ্চেনটা, সন্ধি তাপমাত্রা নিচের পদার্থের অবস্থা কোনটি? আচ্ছা, এটা একটু মাথায় রাখো, সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচারে তোমার পদার্থের অবস্থাটা হয়ে থাকে তরল। কি হয়ে থাকে ভাইয়া? তরল। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে কিছু স্পেসিফিক অণু রয়েছে, এই অণুগুলার ক্রিটিক্যাল টেম্পারেচারটা দেয়া আছে, এই মানগুলো আমাদের একটু কষ্ট করে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো ভাইয়া, তোমার পরিবেশ রসায়ন অধ্যায়টাতে তোমার যেমন থিওরিটিক্যাল পার্ট আছে, ওই থিওরিটিক্যাল পার্টে যেমন বোঝানোর জিনিসপাতি আছে না, তেমনি মুখস্থ করার কিন্তু কিছু জিনিসপাতি আছে। তো এই যেগুলো আমাদের একটু কি করতে হবে, মাথায় রাখতে হবে। যেমন তার মধ্যে এইটা যেটা মুখস্থ রাখতেই হবে, যেখান থেকে এমসিকিউ আসে, যেমন হাইড্রোজেন গ্যাসের সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে -239.6 ডিগ্রি সেলসিয়াস। তারপর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, মিথেনের হচ্ছে -82.3 ডিগ্রি সেলসিয়াস, অক্সিজেনের হচ্ছে -118.8 ডিগ্রি সেলসিয়াস। আরো আছে, বাট এই চারটা একটু আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হলো, এই কারণে এখানে একটু মেনশন করে দিলাম। ওকে, তাহলে এগুলো একটু আমরা মাথায় রাখবো। আচ্ছা, এইটার উপর বেস করে কিছু এমসিকিউ আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা কত, যেটা আমরা এখানে দেখলাম 31.1, এই যে 31.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আনসার কোনটা হবে? এই 31.1। পরে এমসিকিউতে যাই, হাইড্রোজেন গ্যাসের সন্ধি তাপমাত্রা কত বলো? হাইড্রোজেন গ্যাসেরটা আমরা মাত্রই দেখলাম কত, -239.65 ডিগ্রি সেলসিয়াস, ফিক্স না, ঠিক আছে। তাহলে আনসার কিন্তু ওইটাই হবে, এই -239.65 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এরপরেরটাতে আমরা আসি। তোমার হচ্ছে পরের কনসেপ্টটাতেও এই যে মুখস্থ টাইপ কিছু জিনিস আছে। গ্রিন হাউস গ্যাসের জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, যে কারণেই তো তোমার হচ্ছে আমাদের বেশি গরম লাগে, গাছ কেটে ফেলতেছে, ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এটা গ্রিন হাউস গ্যাস হিসেবে জমা হয়েছে বায়ুমণ্ডলের স্তরে, এর কারণে তো আমরা বেশি গরম ফিল পাচ্ছি। তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সব থেকে বেশি। এখন গ্রিন হাউস গ্যাসে কোন উপাদানটা কত পার্সেন্টেজ আছে সেটা মাথায় রাখতে হবে। কার্বন ডাইঅক্সাইড আছে 50%, মিথেন 19%, ওজোন 18%, সিএফসি 16%, তারপরে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে যে গ্যাসগুলো রয়েছে তারা অবদান রাখছে 5%, এবং জলীয় বাষ্প যে পানি, এটা কোনটা? জলীয় বাষ্প, বেসিক্যালি জলীয় বাষ্প, সেটা কত পার্সেন্ট? 2%। জলীয় বাষ্প সংকেত কি? H2, এটা কত পার্সেন্ট? 2%। তাহলে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা এমসিকিউ দেখি, গ্রিন হাউস গ্যাসের মধ্যে নিম্নের কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে? আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড, কত পার্সেন্ট? 50%, রাইট, 50%। পরের কোশ্চেনটা, গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটা? যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে যেহেতু। আচ্ছা, বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি অনেক বেশি। এরপরে অ্যাসিড রেন। আচ্ছা, অ্যাসিড বৃষ্টিতে যে সকল গ্যাসগুলো ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে যে গ্যাসগুলো, সবগুলো না, NOx, যেমন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলা। তারপর আবার SOx মানে বোঝাচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ওইগুলা, ঠিক আছে, এই যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তো এগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা পালন করে, এই গ্যাসগুলো NOx, SOx, এক্স মানে 2 3, এটা বোঝাচ্ছি আমরা। তো এখান থেকে যে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়, এর জন্য যে অ্যাসিডটা তৈরি হয় সেটা কিভাবে? এই যে NOx গ্যাস আর SOx গ্যাস পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এগুলোই পরবর্তীতে কি হয়? অ্যাসিড বৃষ্টি নামে আমরা চিনে থাকি। তো এখন এই অ্যাসিড বৃষ্টিতে যে সকল গ্যাসগুলো ভূমিকা পালন করে, আর অ্যাসিড বৃষ্টিতে যে সকল গ্যাস সৃষ্টি হয়, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বৃষ্টির পানিতে কোন পদার্থের উপস্থিতিতে অ্যাসিড বৃষ্টির মূল কারণ? এই যে নাইট্রিক অ্যাসিড, মাত্র দেখলাম, বুঝছো? তাহলে আমাদের এটাও একটা মুখস্থ টাইপ জিনিস, অ্যাসিড বৃষ্টির টপিকটা এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা তোমাদের হচ্ছে ওই যে অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অম্ল, এই টপিকটা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়াতে অ্যামোনিয়াম প্লাস এবং OH মাইনাস, এই বিক্রিয়া অনুবন্ধী অম্ল কোনটা? বিক্রিয়া কি চাইছে? অনুবন্ধী অম্ল। কিভাবে বের করবা তোমাকে খুব সহজে আমি বলে দিচ্ছি।
জাস্ট ঠান্ডা মাথায় দেখো একটু। ওকে, আচ্ছা প্রথমত এখানে একটু যাচাই করে নিতে হবে কে অ্যাসিড কে ক্ষার, এরপরে তুমি অনুবন্ধী বা কনজুগেটেড বেস কে কনজুগেটেড অ্যাসিড কে সেটা বের করতে পারবা। দেখো এখানে অ্যামোনিয়া ছিল, এই অ্যামোনিয়াটা হয়ে গেছে কি অ্যামোনিয়াম প্লাস। অ্যামোনিয়াটা কিভাবে অ্যামোনিয়াম প্লাস হলো, সে এইচ প্লাস গ্রহণ করছে, এইচ প্লাস কি করছে গ্রহণ করছে। এখন ব্রনস্টেড লাউরি যে সূত্রটা বা হচ্ছে তোমার ওইখানে আমরা দেখতে পাই যে এইচ প্লাস গ্রহণ করে সে কি বলতো ক্ষারক, যে এইচ প্লাস গ্রহণ করে সে কি ক্ষারক, আর যে এইচ প্লাস ত্যাগ করে, যে এইচ প্লাস ত্যাগ করে সে কি অ্যাসিড, সে কি ভাইয়া অ্যাসিড। আচ্ছা এই থিওরিটা মাথায় রাখলে হবে, এইচ প্লাস যে গ্রহণ করে সে ক্ষারক আর এইচ প্লাস যে ত্যাগ করে সে অ্যাসিড। দেখো অ্যামোনিয়াটা এইচ প্লাস গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস হয়েছে, তার মানে এই অ্যামোনিয়াটা এখানে কি ক্ষারক, ক্ষারক। আর পানিটা ছিল H2O, এটা পরবর্তীতে OH মাইনাস হয়েছে কিভাবে, যে এখানে H প্লাস ছেড়ে দিতে, H প্লাস ত্যাগ। আচ্ছা তাহলে এখান থেকে একটা ডিসিশন আসলো যে ভাইয়া এ যেহেতু H প্লাস গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাসে তৈরি হইলো তাহলে সে হচ্ছে ক্ষারক, লিখে দিলাম এটা। আর পানি যেহেতু H প্লাস ছেড়ে দিছে তাহলে পানি কি হবে বলতো, সে হচ্ছে এখানে অ্যাসিড, সে কি এখানে অ্যাসিড। পানি যেহেতু H প্লাস ছেড়ে দিছে তাই এখানে কি ও অ্যাসিড। এখন আসবো আমরা অনুবন্ধী কনসেপ্টটাতে। দেখো একটা ক্ষারক H প্লাস গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস হইছে, ক্ষারকটা যখন অ্যামোনিয়াম হাইড্রোজেন গ্রহণ করে যেটাতে রূপান্তর হবে সেটা হচ্ছে তার অনুবন্ধী অম্ল। আবারও বলি, ক্ষারক, ক্ষারক থেকে তুমি পাবা অনুবন্ধী অম্ল, আর এসিড থেকে পাবা কি অনুবন্ধী ক্ষারক। বোঝা গেছে, জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে। তাহলে এটা যেহেতু অ্যামোনিয়া, সে H প্লাস গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস হচ্ছে, সে একজন ক্ষারক, তাহলে তার পরবর্তীতে সে যখন উৎপাদে কনভার্ট হবে সে তাহলে কি হবে, ক্ষারকের অপোজিট অনুবন্ধী অম্ল। তাহলে এ এখন কি অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল, রাইট শেষ। তাহলে আমাকে চাইছিল মনে অনুবন্ধী অম্ল, তাই না? তাহলে এই বিক্রিয়া অনুবন্ধী অম্লকে অ্যামোনিয়াম প্লাস এইচ, এটা আর যদি জিজ্ঞাসা করতো অনুবন্ধী ক্ষারক তাহলে এ তো অ্যাসিড, অ্যাসিডের অ্যাসিড যেহেতু বিক্রিয়ক হিসেবে আছে তাহলে অ্যাসিডের অপর দিক উৎপাদ হিসেবে কে থাকবে বলো, অনুবন্ধী ক্ষারক। তাহলে এ হচ্ছে অনুবন্ধী ক্ষারক, কনজুগেটেড বেস, অনুবন্ধী ক্ষারক। বুঝা গেছে? ডান। পরের এমসিকিউতে যাই আমরা। HCl, HCO3, H2 আছে, এই বিক্রিয়ায় HCO3 কি রূপ আচরণ করে, HCO3 এই যে ও কি রূপ আচরণ করে এটা জানতে চাইছে। ও কে, ও কি অ্যাসিড নাকি ক্ষার নাকি কি, এটা আমাকে জানতে চাইছে। আচ্ছা চলো ঠান্ডা মাথায় আমরা বের করি। এখানে HCO3 ছিল বিক্রিয়কে, এটা পরবর্তীতে কনভার্ট হয়েছে কিসে, এই যে H2CO3 তে। দেখো ভালো করে একটু বুঝো, HCO3 ছিল HCO3 মাইনাস মানে বাইকার্বনেট আয়ন, এ H2CO3 তে কনভার্ট হয়েছে, তার মানে সে এখানে H2CO3 তে কনভার্ট কিভাবে হলো, সে H প্লাস গ্রহণ কইরা, H প্লাস গ্রহণ। বাইকার্বনেটে দেখো একটা হাইড্রোজেন ছিল, এখন হয়ে গেলে দুইটা, কেমন হলো, কারণ সে H প্লাস গ্রহণ করতে, গ্রহণ করে এটা কনভার্ট হয়েছে। সে যেহেতু H প্লাস গ্রহণ করতে তাহলে নিজে সে একটা কি হবে বলতো, সে যেহেতু H প্লাস গ্রহণ করছে তারপর বিক্রিয়কে, বিক্রিয়কে তাহলে নিজে সে কি বলতো, একটা ক্ষারক, একটা ক্ষারক। আর উৎপাদে কনভার্ট হওয়ার পর যে হয়েছে সে হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, মানে ক্ষারকের অপোজিট, অনুবন্ধী অ্যাসিড। বোঝা গেছে? এই তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়কে যে থাকবে সে হয় অ্যাসিড না হলে ক্ষার। সে কি অ্যাসিড নাকি ক্ষার এটা ডিপেন্ড করে সে কি H প্লাস ত্যাগ করতেছে নাকি গ্রহণ করতেছে। সে বাইকার্বনেট হিসেবে ছিল, সে H প্লাস গ্রহণ করে হাইড্রোজেন কার্বনেট হয়েছে, তার মানে সে এখন আগে কি ছিল, আগে ছিল ক্ষারক, H প্লাস গ্রহণ করে হয়ে গেছে অনুবন্ধী অ্যাসিড। তাহলে HCO3 হচ্ছে এখানে কি বলতো, ক্ষারক, আনডাউটেডলি। বোঝা গেছে? HCO3 কি এখানে বলতো ক্ষারক, এ হচ্ছে এখানে ক্ষারক এই বিক্রিয়াটাতে। পরের কোশ্চেনটাতে যাই। FeH2O6 এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। আচ্ছা একটু ঠান্ডা মাথায় এটা আমরা সলভ করি। এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তার মানে এ অ্যাসিড, এটাতে কোনো ডাউট নাই, এ একটা অ্যাসিড। অ্যাসিডের কাজ কি বলতো, অ্যাসিডের কাজ হচ্ছে H প্লাস ছেড়ে দেয়া, H প্লাস কি ছেড়ে দেয়া, ত্যাগ। তাহলে এখান থেকে H প্লাস যাবে, রাইট, এখান থেকে কি করবে H প্লাস চলে যাবে, এখান থেকে H প্লাসটা কি হবে ছেড়ে যাবে, ছেড়ে যাবে, একটা H প্লাস যাবে। কেমনে যাবে দেখো একটু ভালো করে, এইখানে ছিল FeH2O তাই না, কয়টা, ছয়টা, তাহলে এখানে ছিল ছয়টা, তাহলে দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি না, ঠান্ডা মাথায় দেখো, এই যে এটাকে কি আমি এভাবে লিখতে পারি, হ্যাঁ পারি, তাই না, এভাবে লিখতে পারি না, হ্যাঁ পারি। তাহলে এখান থেকে একটা H প্লাস ধরো, এই যে এখানে টোটাল ছয়টা পানি না, এখানে পাঁচটা, এখানে একটা, ছয়টা, তাহলে একটা H প্লাস ছেড়ে দিবে কারণ সে অ্যাসিড, তাহলে এখানে হবে FeH2O5
এখান থেকে যদি একটা H প্লাস চলে যায় তাহলে এখানে কি থাকে OH মাইনাস, এই যে OH মাইনাস, তাই না? কি থাকে OH মাইনাস, কি থাকবে এখন OH মাইনাস। তাহলে আলটিমেটলি তখন চার্জটা কত হবে? আগে ছিল +3, এখন মাইনাস যদি হয় তাহলে এখানে চার্জ কত হবে 2+। ও কি করছে একটা H প্লাস ছেড়ে দিছে, যে একটা H প্লাস ছেড়ে দিছে, যেখানে মাইনাস চিহ্নটা হবে -H প্লাস, আলটিমেটলি এটা হয়েছে। তাহলে দেখো এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা এই যে Fe H2O5 এই জায়গাটাতে আছে, দেখো H2O5 একমাত্র এই জায়গাতে আছে, আর এখানে হচ্ছে OH মাইনাস 2+। আচ্ছা এই জায়গাতে একটু দেখো, এখানে অপশনে একটু ভুল আছে, আমি অপশনটা একটু ঠিক করে দিচ্ছি। এখানে হবে হচ্ছে 2+, কারণ আগে ছিল 3+, এখন OH মাইনাস এর সাথে চার্জ টোটাল কত হয়েছে 2+, এখানে হবে 2+, আর এখানে OH মাইনাস হবে, আর এখানে এই 2+টা বাদ যাবে, 2+টা কি যাবে বাদ যাবে, আর 2+, তো না শুধু 2, এটা বাদ যাবে, কারণ OH তো 2টা হয়ে গেছে, এখানে তো OH একটা হবে, তাই না? এই যে 5টা পানি, এখানে একটা পানি, 6টা পানি, এখান থেকে একটা H চলে গেলে OH মাইনাস থাকে, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, দুঃখিত। এটা আনসার বুঝা গেছে ভাইয়া? শেষ। ওকে, পরের এমসিকিউতে যাই। কোনটি HSO4 এর অনুবন্ধী ক্ষার? আচ্ছা, এর অনুবন্ধী ক্ষার কোনটা বের করতে বলছে, তার মানে সে নিজে কি বলতো, নিজে একটা এসিড, আর এসিডের কাজ কি? এসিডের কাজ হচ্ছে H প্লাস ত্যাগ করা। তাহলে HSO4 মাইনাস একটা H প্লাস ত্যাগ করে দিবে, তাহলে এখানে কি থাকবে বলতে SO4 2 মাইনাস, এটাই হচ্ছে কি অনুবন্ধী ক্ষার। তাহলে SO4 2 মাইনাস কোথায়, এই যে এটা বুঝা গেছে। ওকে, এরপরে SO3 2 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে, তার মানে সে নিজে একটা ক্ষারক, নিজে একটা কি ক্ষারক। তাহলে ক্ষারকের কাজ কি? H প্লাস গ্রহণ করা, H প্লাস গ্রহণ। তাহলে এখানে দেখো SO3 2 মাইনাস H প্লাস গ্রহণ কইরা হয়ে যাবে HSO4 মাইনাস, এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড কোথায়? HSO4 মাইনাস H, এটা আছে। পরের কোশ্চেনটাতে যাই। অ্যামোনিয়া প্লাস HCl, অ্যামোনিয়াম প্লাস আছে, এই বিক্রিয়া অনুবন্ধী অম্ল কোনটা? অনুবন্ধী অম্ল। আচ্ছা এই বিক্রিয়া অনুবন্ধী অম্ল কিভাবে বের করতে পারবা? খুবই সিম্পল, দেখো তুমি আগে দেখো এখানে এখানে কে অ্যাসিড কে ক্ষার, এটা তো ডেফিনেটলি একটা অ্যাসিড HCl, আমরা চিনি এটাকে, আর এটা কি একটা ক্ষার বা ক্ষারক। তাহলে এখানে ক্ষারক কি করবে? H প্লাস ছেড়ে দিবে, যে দেখো সে কিন্তু সরি ক্ষারক কি করে? H প্লাস গ্রহণ করে, সে H প্লাস গ্রহণ করে কিন্তু অ্যামোনিয়াম প্লাসে কনভার্ট হচ্ছে, এই তার মানে সে ক্ষারক ছিল, সে H প্লাস গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস হচ্ছে, তার মানে সে একটা অনুবন্ধী অম্ল। যে ক্ষারক থেকে ক্ষারক বিক্রিয়কে তাহলে উৎপাদী কি পাবো? অনুবন্ধী অম্ল। তাহলে এখানে আমার আনসার হচ্ছে অ্যামোনিয়াম প্লাস অনুবন্ধী অম্ল। এই ডান। পরের কোশ্চেনটাতে যাই। OH মাইনাস এর অনুবন্ধী ক্ষারক কোনটা? দেখো OH মাইনাস এর অনুবন্ধী ক্ষারক চেয়েছে, তার মানে সে নিজে কি বলতো? একটা অ্যাসিড, নিজে কি একটা অ্যাসিড। তাহলে OH মাইনাস যদি অ্যাসিড এর কাজ কি? H প্লাস ছেড়ে দেয়া, তাহলে সে যদি H প্লাস ছেড়ে দেয় তাহলে এখানে কি আসবে? O2 মাইনাস। ঠিক আছে, O2 মাইনাস কোথায়? O2 মাইনাস, এটা আনসার O2 মাইনাস। পরের কোশ্চেনটাতে যাই। কোনটি উভধর্মী? উভধর্মী মানে কি? যে অ্যাসিডের ভূমিকা পালন করে, ক্ষারের ভূমিকা পালন করে, অ্যাসিড প্লাস ক্ষারক। তার মানে এখানে এমন একজন আছে যে H প্লাস ত্যাগও করতে পারবে, গ্রহণও করতে পারবে। দেখো এখানে কে? এই যে ও, এই ব্যক্তিটা। দেখো HSO4, ধরো ও এখন এসিড, ঠিক আছে, HSO4 মাইনাস হাইড্রোজেন সালফেট আয়নটা, ও ধরো এখন এসিড, সে সে এখন একটা H প্লাস ছেড়ে দিয়ে SO4 2 মাইনাসে কনভার্ট হতে পারে চাইলে, তার মানে সে এসিড হিসেবে কাজ করলো। সে আবার চাইলে H প্লাস গ্রহণ করে H2SO4 এ কনভার্ট হতে পারে, তাই না? তার মানে সে এখন কি বলতো? ক্ষারক। এসিড হচ্ছে H প্লাস ছেড়ে দেয়, আর ক্ষারক কি করে? H প্লাস গ্রহণ করে। ডান। ওকে, শেষ। তার মানে সে হচ্ছে উভধর্মী। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা যাই। বেসিক কোশ্চেন এগুলো। নিচের কোনটি লুইস অ্যাসিড? আচ্ছা ভাইয়া, লুইস অ্যাসিড কোনটা আমি বলি। লুইস অ্যাসিড হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করতে চায়। এখন ইলেকট্রন গ্রহণ করতে চায় কারা? যার ইলেকট্রনের ঘাটতি আছে, যার ইলেকট্রনের ঘাটতি, মানে যার ইলেকট্রন কম আছে, সে তো ইলেকট্রন গ্রহণ করতে চাবে। কি যেমন পজিটিভ ক্যাটায়ন গুলা, যেমন কি ক্যাটায়ন গুলা, ধরো সোডিয়াম প্লাস ক্যাটায়ন গুলা। তারপর আবার ধরো যারা হচ্ছে যাদের মধ্যে ইলেকট্রন কম, যেমন হচ্ছে ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অষ্টক
কি সংকোচন। তারপর হবে বেরিলিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে বোরন ক্লোরাইড, বোরন টেট্রাফ্লোরাইড, এই যে এগুলা। তারপর আবার ধরো হচ্ছে তোমার ফসফোনিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাস। মানে মূল কথা আমি তোমাকে বলি, লুইস অ্যাসিড হচ্ছে তারা যারা ইলেকট্রন গ্রহণ করতে চায়, মানে যাদের ইলেকট্রনের প্রতি ভালোবাসা রয়েছে। তো ইলেকট্রনের প্রতি ভালোবাসা কাদের আছে? যাদের ইলেকট্রন কম আছে। তো ইলেকট্রন কম কাদের আছে? যারা ক্যাটন মানে পজিটিভ চার্জ, এবং যাদের অষ্টক কি সংকোচক। ঠিক আছে, অষ্টক সংকোচক। তাহলে এখানে কোনটা হবে দেখো তো। আবার হচ্ছে আরো কয়েকটা এক্সাম্পল দিই, যে SO3, তারপরে হচ্ছে FeCl3, এগুলো মূলত হচ্ছে আমার এক্সাম্পল। তাহলে এখানে হচ্ছে দেখো, আমি তোমাকে বলি যে এখানে অ্যামোনিয়াতে কিন্তু নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে, তার মানে তার কাছে ইলেকট্রন বেশি আছে, তার ইলেকট্রন আর দরকার নাই। ঠিক আছে। পানিতে এখানে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন দুইটা, তার মানে তার ইলেকট্রন অলরেডি আছে, তার দরকার নেই। সায়ানাইড, এখানে নেগেটিভ চার্জ মানে তার ইলেকট্রন বেশি, তার দরকার নাই। তাহলে আনসার হবে SO3। কি হবে? SO3। SO3 তে কি লাগে? তার ইলেকট্রন দরকার হয়। ঠিক আছে। সালফার ট্রাইঅক্সাইডে কি হয়? ইলেকট্রনের দরকার হয়, তার ইলেকট্রন দরকার। তো সে হচ্ছে কি লুইস অ্যাসিড। এই এক্সাম্পল গুলো মাথায় রাখলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর আমার অলরেডি হচ্ছে লুইস অ্যাসিড, লুইস কার্ড চেনার উপায় নিয়ে একটা ভিডিও আছে কেম কার্ডে, ওটাও তুমি চাইলে দেখে নিতে পারো, একটু ডিটেলসে পড়ানো আছে এখানে। ওকে। কোনটি লুইস অ্যাসিড? সেম, তুমি দেখবা যে যার ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা আছে। আচ্ছা, এখানে কে হবে দেখো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেন? কারণ তার হচ্ছে অষ্টক সংকোচন, মানে অ্যালুমিনিয়ামের কেন্দ্রীয় পরমাণু যখন বন্ধন গঠন করে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, মানে 8-এর কম, তাই অষ্টক সংকোচন, তার ইলেকট্রন দরকার। পরের কোশ্চেনটা, লুইস অ্যাসিড কোনটি? দেখো এখানে কোনটা হবে, এই যে BF3, বোরন। আর টেট্রা না, বোরন ট্রাইফ্লোরাইড। আমি মনে হয় এখানে ভুলে বোরন ট্রাইক্লোরাইড, বোরন টেট্রাফ্লোরাইড বলে ফেলছিলাম এই জায়গাতে, দুঃখিত। এই যে এখানে এটা কিন্তু বোরন, বোরন ট্রাই মানে কি তিনটা, মনো হইলে একটা, দুইটা হইলে ডাই, তিনটা হইলে ট্রাই, চারটা হইলে টেট্রা। এটা বোরন ট্রাইক্লোরাইড, এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে। তাহলে এটা আবার অষ্টক সংকোচন, তার মানে তার ইলেকট্রন দরকার। তার কি ইলেকট্রন দরকার। তো যেহেতু তার ইলেকট্রন দরকার, তাই সে কি লুইস অ্যাসিড, সে ইলেকট্রন গ্রহণ করতে চায়। লুইস অ্যাসিড গুলা ইলেকট্রন গ্রহণ করতে চায়। লুইস ক্ষারক মানে কি? মানে তার ইলেকট্রনের আধিক্য, আধিক্য মানে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রনের আধিক্য দেখা যায়, ইলেকট্রন বেশি। তার মানে কি? তার পজিটিভের প্রতি ভালোবাসা, এর প্রতি ভালোবাসা, পজিটিভের প্রতি ভালোবাসা। মানে তার মানে নেগেটিভ আয়ন হবে, নেগেটিভ আয়ন, তাই না? পজিটিভ প্রতি ভালোবাসা কোনগুলা? যেমন এই যে সায়ানাইড, OH মাইনাস, SO4 2 মাইনাস, অ্যানায়ন গুলা আর কি। তারপরে আবার হচ্ছে অ্যামোনিয়া, তারপরে H2O, তারপরে হচ্ছে আবার তোমার RnH2, ROH, এগুলা ইত্যাদি। আচ্ছা, তাইলে এইখানে ইলেকট্রনের আধিক্য, ইলেকট্রন বেশি কার আছে? দেখো এই যে অ্যামোনিয়া। মুক্ত জোড় ইলেকট্রন আছে কিন্তু নাইট্রোজেনে, নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন থাকা মানে কি? মানে তার মধ্যে ইলেকট্রন বেশি আছে। ওকে। তো তার ইলেকট্রন বেশি থাকা মানে কি? সে ইলেকট্রন কি করতে চায় বলতো? সে ইলেকট্রন ত্যাগ করতে চায়, বা সে ধনাত্মক গ্রহণ করতে চায়। ঠিক আছে। যাদের ইলেকট্রন বেশি তারা কি করতে চাবে? ইলেকট্রন ত্যাগ করতে। এখানে লিখে দিই যে লুইস অ্যাসিড যেমন ইলেকট্রন গ্রহণ করতে চায়, তেমনি লুইস ক্ষার কি ইলেকট্রন ত্যাগ করতে চায়। ইলেকট্রন ত্যাগ মানে দান করতে চায় আর কি, ত্যাগ করতে চায়, ইলেকট্রন বেশি। তার পজিটিভের প্রতি ভালোবাসা আছে, সে পজিটিভ কারোর সাথে বিক্রিয়া করতে চায়। ইলেকট্রনের আধিক্য কিন্তু পজিটিভের ঘাটতি, এটা। ঠিক আছে। এই যেমনই মুক্ত যে ইলেকট্রন আছে, মানে যাদের মুক্ত ইলেকট্রন আছে বা এক্সট্রা ইলেকট্রন আছে, তারাই বেসিক্যালি কি লুইস ক্ষারক হয়ে থাকে। পরের কোশ্চেনটাতে যাই আমরা। লুইস ক্ষারক কোনটি? এই যে সরি সরি, এই যে পানিতে কি, পানির অক্সিজেনের মুক্ত যে ইলেকট্রন আছে না দুইটা, তার মানে তার ইলেকট্রনের পরিমাণ বেশি, সে ইলেকট্রন এখন কি করতে যাবে? দান করতে যাবে বা ত্যাগ করে দিতে যাবে। ঠিক আছে। ওকে, অলরাইট। তারপরে হচ্ছে কোন জোড়া লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড মানে বুঝলাম যারা ইলেকট্রন গ্রহণ করতে চায়, মানে যাদের অষ্টক সংকোচন আছে এরকম খুঁজবা। এই যে এটা আনসার, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে অ্যালুমিনিয়াম অষ্টক সংকোচন মানে 8-এর কম ইলেকট্রন। বোরন ট্রাইফ্লোরাইড, এখানে বোরনের 8-এর কম ইলেকট্রন। রাইট। তো দ্যাটস ওয়াই তারা কি করতে চাবে? ইলেকট্রন গ্রহণ করতে চাবে, তাই তারা কি লুইস অ্যাসিড। পরের কোশ্চেন, সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা? আছে এখানে সবচেয়ে দুর্বল অ্যাসিড কেমনে বের করবো? দেখো এখানে সবগুলোই তো অ্যাসিড, তো দুর্বল অ্যাসিড কেমনে বের করবো? দেখি যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা কার কম। ঠিক আছে। যেমন এখানে নাইট্রিক অ্যাসিডের জন্য নাইট্রোজেনের জারণ মান পাবা +5, এখানে পাবা হচ্ছে +7 ক্লোরিনের, এখানে পাবা সালফারের +6, এখানে পাবা +5, তাই না? এই যে এখানে পাবা কত? +5 ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে দুর্বল অ্যাসিড কোনটা হবে বলতো?
দুর্বল অ্যাসিড আমি বললাম যে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কম হবে। তো এখন জারণ মান কম ওরও ওরও, তাহলে এই দুটার মধ্যে কোনটা আনসার হবে? দেখো এই দুটার মধ্যে আনসার হবে হচ্ছে এটা। কেন আমি বলি বলি দেখো, যখন কেন্দ্রীয় পরমাণুর জারণ মান একই হবে তখন ডিসাইড কেমনে করবা? তখন দেখবা কার আকার ছোট, যার আকার ছোট সে বেশি তীব্র। ঠিক আছে, যার আকার ছোট সে বেশি তীব্র। আমরা অ্যাসিডের তীব্রতা এভাবে নির্ণয় করি না যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি সে বেশি তীব্র। এই চারটার মধ্যে কে বেশি তীব্র হইতো? এই যে এটা পারক্লোরিক অ্যাসিড। কিন্তু একবার বলছে কে কম তীব্র মানে দুর্বল, তাহলে সেই ক্ষেত্রে কি দেখবো? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কার কম। দুইজনের পাইলাম ওরকম ওরকম, তখন ডিসাইড করবো যে কার আকার ছোট, যার আকার ছোট সে বেশি তীব্র। যে নাইট্রোজেন এবং ফসফরাস এই দুইটার তুলনায় কে ছোট? নাইট্রোজেন, তাহলে সে বেশি তীব্র, তাহলে ফসফরিক অ্যাসিড কে দুর্বল। শেষ, এভাবে আমরা বের করতে পারি। পরের কোশ্চেনটা, কোনটি মৃদু অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড? একইভাবে বের করবে। ক্লোরিনের জারণ হচ্ছে +7, সালফার +6, এখানে নাইট্রোজেন হচ্ছে +5, আমরা একটু আগে দেখলাম। আর কার্বন কত? এখানে কার্বন হচ্ছে +4, কার্বন কি +4, তাই না? এই যে অক্সিজেন হচ্ছে 3 দোকানে 6, হাইড্রোজেন হচ্ছে +2, তাহলে এটা অটোমেটিক্যালি +4 হবে। তাহলে সব থেকে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কমে এখানে কার্বনিক অ্যাসিডের, তাহলে এটাই হবে সব থেকে বেশি দুর্বল। পরের কোশ্চেন, পানির অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী কোনটা? অস্থায়ী ক্ষারতা যদি বলে কখনো তাহলে বুঝবো বাইকার্বনেট গুলা। কি বলতো? বাইকার্বনেট। কি কোন কোন বাইকার্বনেট? এই যে যেমন ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এগুলো হচ্ছে অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী। তারপর হচ্ছে আয়রন বাইকার্বনেট, এগুলো হচ্ছে অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী। এটা 9 10 ছিল। এখন এখানে তো আয়ন চাইছে বা মূলক চাইছে, তাহলে এখানে বাইকার্বনেট বলতে এই যে এটা HCO3-, এটা খুঁজতে হবে। HCO3- হবে এই যে এটা। পরের কোশ্চেনটা, পানি অস্থায়ী ক্ষারতার জন্য এই যে, তাহলে এই যে বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। 9 10 পড়ছিলাম যে স্থায়ী ক্ষারতার জন্য অস্থায়ী ক্ষারতার জন্য, তাই না? ক্ষারতা দুই প্রকার, স্থায়ী অস্থায়ী। ওকে, বৃষ্টির পানির পিএইচ কত? আচ্ছা, বৃষ্টির পানির পিএইচটা একটু মনে রাখো। বৃষ্টির পানিটা ইউজুয়ালি কি পিএইচ মান 7 হবে না, কারণ বৃষ্টির পানিটা পুরোপুরি বিশুদ্ধ না, কারণ বৃষ্টির পানিতে খানিকটুকু অ্যাসিডিক আছে, হালকা, ওই যে অ্যাসিড বৃষ্টি বলি, তো খানিকটুকু অ্যাসিডিক আছে। তাহলে এটার মান 7 থেকে একটু কম হবে, সেটা কত হবে? 6.5। 7 থেকে একটু কম, সেটা কত? 6.5। তাহলে বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 6.5। এই যে এখনই বৃষ্টি পড়তেছে। এসিড বৃষ্টির বেলায় অধঃক্ষেপণ বৃষ্টিতে, এসিড বৃষ্টি যখন হয় তখন অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান কত হতে পারে? আচ্ছা, আরেকটা কথা বলি, বৃষ্টির পানি নর্মালি খাওয়া যায়, ঠিক আছে, নর্মালি কিন্তু আমরা খেতে পারি, মানে এটা অনেক হচ্ছে পিওর। কিন্তু যখন এসিডিক কিছু চলে আসে, মানে গ্যাসের কারণে আর কি, তখন আর কি ওটা হালকা কিছুটা ইয়ে হয়, বাট ওটা অতটা বেশি হয়তো বা ইফেক্ট করবে না, কারণ 6.5 7 থেকে একটু জাস্ট কম আর কি, একটু হালকা এসিডিক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এসিড বৃষ্টির বেলা অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান কত হতে পারে? আচ্ছা, অধঃক্ষেপণ বৃষ্টির ক্ষেত্রে পিএইচ এর মান কত হয়ে থাকে? এটা মনে রাখবা, এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে 5.8 এর কম হয়, 5.8 এর কম। তাহলে এখানে 5.8 এর কম কোথায় আছে? এই যে 5.3, এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। বিশুদ্ধ পানির পিএইচ কত? আমরা সবাই জানি, এটা হচ্ছে 7। ঠিক আছে, একদম 7। কলকারখানা অঞ্চলের এসিড বৃষ্টির পিএইচ এর সীমা কত? আচ্ছা, এটা হচ্ছে 5.6 থেকে 3.5 বা 3.5 থেকে 5.6, এটা একটু মুখস্থ রাখতে হবে। এগুলো একটু থিওরিটিক্যাল পার্ট, যে আমাদের যে কলকারখানার অঞ্চলটাতে যে এসিড বৃষ্টি হয়ে থাকে, কারণ ওখানে অনেক বেশি গ্যাস থাকে, তো ওইটা যে বৃষ্টিটা থাকে ওই বৃষ্টিটা পুরোপুরি অ্যাসিডিক বৃষ্টি। তো এখানে হচ্ছে পিএইচ এর মানটা রেঞ্জটা কত? 3.5 থেকে 5.6। পরের কোশ্চেনটা, ডাব্লিউএইচ কর্তৃক অনুমোদিত পানীয় জল, মানে যে জল আমরা হচ্ছে ইয়া করতে পারবো, মানে হচ্ছে তোমার গ্রহণ করতে পারবো, যে পানীয় জল, এখানে পিএইচ এর মান কত? এই পিএইচ এর মান হচ্ছে কত? তোমার 6.5 থেকে 8.5। দেখো 6.5 থেকে 8.5টা কিন্তু অ্যাকুরেট মান। 6.5 মানে কি 7 এর থেকে একটু কম, মানে কম অ্যাসিডিক। আর 8.5 মানে কি 7 থেকে একটু বেশি, মানে কম ক্ষারীয়, হালকা ক্ষারীয়। বুঝছো? তো এটা হচ্ছে মানে পানীয় জলের পিএইচ মান, মানে ডাব্লিউএইচ মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী আর কি, যে তুমি এতটুকু রেঞ্জ হলে তুমি পানিটা পান করতে পারবা। যদি 6.5 এর কম হয় তাহলে অনেক বেশি অ্যাসিডিক হবে, এটা খাইতে পারবা না। 8.5 থেকে বেশি হলে অনেক ক্ষারীয় হবে, এটা খাইতে পারবা না। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। কৃষিকাজের সারফেস ওয়াটারের বিশুদ্ধতা মানদণ্ড কোনটা? এটা হচ্ছে টিডিএস, টোটাল ডিজলভ সল্ট, টোটাল ডিজলভ সলভেন্টের। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, মানে এই থিওরিটিক্যাল। আসলে লাস্টে তুমি দেখবে একটু বেশি থিওরিক্যাল, যে ডাব্লিউএইচ এ ডিজলভ অক্সিজেনের মান কত, মানে বিওডি এর মান কত, সিওডি এর মান কত, ডাব্লিউএইচও অনুযায়ী মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী। তারপর আর্সেনিকের গ্রহণযোগ্যতার মান কত, এগুলো একটু মুখস্থ রাখতে হবে নিজ দায়িত্বে। বুঝছো? কারণ এখান থেকে এমসিকিউ আসে, দেখতেছো অলরেডি। তো এগুলো একটু কষ্ট করে ভাই কি করবা, মুখস্থ রাখবা মানগুলো। আদর্শ পানি, যে ডিও এর পরিসীমা কত? 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার বা 4 থেকে 8 ppm। মিলিগ্রাম পার লিটার মানে তো ppm। এই, ঠিক আছে, ওকে।
তারপরে কোন পানিতে ডিউ এর পরিমাণ কোনটি পানিতে ডিউ মানে কি ডিজলভ অক্সিজেন এর পরিমাণটা কি হ্রাস করে, এটা হচ্ছে জৈব দূষক পুরো, জৈব দূষক। আচ্ছা, এরপরে ডাব্লিউএইচ অনুমোদিত টিডিএস টোটাল ডিজলভ কি সলভেন্ট, তো এর সর্বোচ্চ মাত্রা কত? এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 500 মিলিগ্রাম পার লিটার বা 500 ppm। এটাও মুখস্থ না, বেশিরভাগ গুলো লাস্টে আসলে মুখস্থ মান চলে আসতেছে। ডাব্লিউএইচ এর পরিসংখ্যান অনুযায়ী পিপিএম এককে আর্সেনিকের গ্রহণযোগ্যতা কত? 0.05। 0.05। লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসে, বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? এটা সেম 0.05 মিলিগ্রাম পার লিটার বা 0.05 ppm। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস এমসিকিউ। আশা করি লাস্টে বুঝতে পারতেছো যে লাস্টে আসলে কোন জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই যে এইগুলো থেকে এমসিকিউ আসতেছে। ডাব্লিউএইচ অনুযায়ী ডিও মানে ডিজল অক্সিজেন, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তারপর আর্সেনিক, তারপরে এইগুলার মানগুলো কত কত হয়ে থাকে এটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে, কারণ এখান থেকে এমসিকিউ আসছে, তোমার বেলাও চলে আসতে পারে। তো এগুলো একটু মনে রাখতে হবে। তারপর আবার হচ্ছে বৃষ্টির পানিতে পিএইচ কত, বিশুদ্ধ পানির পিএইচ কত, তারপর হচ্ছে অদক্ষেপণ বৃষ্টিতে পিএইচ কত, কলকারখানার অঞ্চলে এসিডিক বৃষ্টির পিএইচ এর মান কত, এইগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এগুলো নোট ডাউন করে নিও। ওকে, এই ছিল হচ্ছে নূর ভাইয়ের আজকের ক্লাস। পরবর্তীতে আরেকটি ওয়ান শট নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।